ওকে, তাহলে হচ্ছে আমরা ভেক্টর গ্রাফিক্স কি এই সম্পর্কে একটু ধারণা নিই। আজকে যেহেতু আমরা ইলাস্ট্রেটর শুরু করব, তো ইলাস্ট্রেটর কীভাবে কাজ করে, সফটওয়্যারটা কি, এটা নিয়ে আমাদের একটু জানার দরকার আছে না? জি। আচ্ছা, একদম প্রথম ক্লাস আপনাদের সাথে একটা কথা বলছিলাম ইলাস্ট্রেটর রাস্টার এই ব্যাপারটা নিয়ে বলছিলাম না? রাস্টার এবং ভেক্টর কি? হ্যাঁ, মনে আছে সবার? হ্যাঁ স্যার, মনে আছে। আরিয়ান ভাই, মনে আছে? ভেক্টর হলো পাথ, রাস্টার হলো পিক্সেল। হ্যাঁ, তাহলে হচ্ছে ভেক্টর কি? পাথ বা লাইন। ভেক্টর হচ্ছে পাথ নিয়ে কাজ করে বা লাইন, রাইট, এক্স্যাক্টলি। আর রাস্টার হচ্ছে পিক্সেল। আচ্ছা, ভেক্টর নিয়ে তাহলে কাজ করে কে, কোন সফটওয়্যার? ভেক্টর ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর সফটওয়্যার। তারপর না, ওইটা ফরম্যাট আচ্ছা, সফটওয়্যার। সরি। তাহলে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করে। আচ্ছা, ভেক্টরের যে পাথ, এই পাথটা কি হচ্ছে ইলাস্টিক, বা এর মধ্যে কোনো পিক্সেল তো নেই না? তার মানে এটাকে টানলে বাড়ালে কোনো সমস্যা হবে? না না, সমস্যা হবে না। তো এই যে সমস্যা হয় না, এই সমস্যার কারণে আমরা যদি কোনো ডিজাইন তৈরি করি, সেটা যদি 2 ইঞ্চিতে রেখে করি, পরে 510, 500, 1000 ফুট করা যাবে, তাই না? করা যাবে। তা এইটা আপনার জন্য কি ভালো না খারাপ? ভালো। তা এই ভালোটা যদি আপনি বুঝেন, তাহলে কি আপনি ফটোশপে লোগো বানাবেন? না আর লোগোটা এই দেখেন, আমার মোবাইলের পিছনে একটা লোগো থাকে, কোম্পানি থাকে না? না, আছে। আবার হচ্ছে ওই যে মোবাইলের ব্যানার করে না, উদ্বোধনী, সেখানেও লোগোটা থাকে, একই লোগো থাকে। তাহলে স্কেলেবল বা সাইজটা নিয়ে কাজ হয়। তো সেই ক্ষেত্রে সাইজ আমাদের বাড়াইতে কমাইতে গেলে যেন নষ্ট না হয়, সেই ব্যাপারটা লাগবে। তো সেই ব্যাপারটা হচ্ছে কি, ওই পাথ বা ভেক্টরের ব্যাপার। তো ভেক্টর নিয়ে কাজ শুধু ইলাস্ট্রেটর করেন, আমরা বলছিলাম মনে আছে কি না, অ্যাফিনিটি ডিজাইনার, কোরাল ড্র, এরকম আরও বেশ কতগুলো সফটওয়্যার আছে। হ্যাঁ, তার মধ্যে ইন্ডাস্ট্রি কী চায়? ইলাস্ট্রেটরটা চায়, তাই না? সব ইন্ডাস্ট্রি কি অ্যাফিনিটি ডিজাইনার চায়? অনেকে তো নামই শোনেন না আপনারা। তাহলে আমরা কেন শিখতেছি? ওই যে ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী শিখতেছি অ্যাডোবি। বোঝা গেছে? তাহলে ভেক্টর গ্রাফিক্স কি? ভেক্টর গ্রাফিক্স মূলত হচ্ছে এই যে আমাদের যে ডিজাইনগুলো হচ্ছে, সেই ডিজাইনের যে কোয়ালিটি, স্কেলেবলের যে বিষয়, সেই বিষয়টাকে মাথায় রেখে যেন নষ্ট না হয়, সেই বিষয়টার জন্যই হচ্ছে আমরা ভেক্টর গ্রাফিক্স খুঁজি। আর ভেক্টরের মধ্যে কি থাকে? ওই যে পাথ থাকে, যেটা আসলে ইলাস্টিকের মতো বা রাবারের মতো, টানলে বড় হবে, ছেড়ে দিবেন, জায়গায় চলে আসবে। বুঝা গেছে? নষ্ট হবে না, ঠিক আছে? তো এটাই কি ভেক্টর গ্রাফিক্স। আর রাস্টারের মধ্যে ছিল কি? পিক্সেল। সেটাকে আমরা যদি ওই যে দেখছিলাম, মনে আছে কি না, স্মার্ট অবজেক্ট না করে যদি আমরা এক্সপ্যান্ড করতাম, বড় করতাম, আবার ছোট, হ্যাঁ, তো এক পর্যায়ে ঘোলা হয়ে যেত, ব্লারের মতো। তাহলে ওইখানে পিক্সেলের ঝামেলা ছিল বলে এই অবস্থা হয়েছে, ঠিক আছে? তাহলে ভেক্টর গ্রাফিক্সে আমরা কাজ করতেছি দুইটা কারণে এইখানে। সেটা প্রথম কারণটা হচ্ছে এটা পাথ নিয়ে কাজ করে, এইখানে আসলে কোনো পিক্সেলের কোনো ব্যাপার নেই। আর সেকেন্ড হচ্ছে এই যে পাথ নিয়ে যে কাজ করি, যার কারণে আমরা একটা হেল্প পাচ্ছি, ছোট কাজ বড় জায়গায় বসাতে পারি, বড় কাজ ছোট জায়গায় বসাতে পারি, যার কারণে কোনো ইফেক্ট পড়ে না ডিজাইন, তাই না? আর একটা ইন্ডাস্ট্রি ডিমান্ড আসি। ওকে, তো এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। দেখেন এই যে চেহারাটা, এই চেহারাটার সাথে ফটোশপের কোনো মিল পান না? ওইভাবে চিন্তা করবেন না, ওইখানে যা অপশন আছে এইখানে তাই আছে, এরকম না। বাট কিছুটা মিল আছে কিনা দেখেন। মেনু বারের দিকে তাকান, বাম পাশেরগুলো তাকান, এখানে কিছু ছিল না এরকম। তো এইটা কেন বললাম, অ্যাডোবি কর্পোরেশনে যতগুলো সফটওয়্যার আছে, কিছু সফটওয়্যারে একটু ডিফারেন্ট আছে, বাট ম্যাক্সিমামগুলোই দেখবেন কাছাকাছি। বুঝতে পারছেন? তো এটা আমরা কি বলতাম, এই যে চেহারাটা সফটওয়্যার কি যেন, ইন্টারফেস। আমার মনে হয় এই কথাগুলো আমরা সবাই শুনছি, ইন্টারফেস। তো এই যে একটা যে অপশন আছে, এইটাকে আমরা যখন কী বলতাম, মেনু বার। এক্স্যাক্টলি, মেনু বার। তো আপনারা যারা হচ্ছে ফটোশপ ইউজ করছেন, এখানে একটা স্ক্রিন চলে আসতো, এখানেও আসে অনেক সময়। তো ওই স্ক্রিনটা আমরা যদি এখানে না পাই, তাহলে আমাদের ফাইল ম্যানেজার থেকে নিয়ে গিয়ে আমরা পেতাম না। এখানে সেই নতুন ফাইল, এখান থেকে ক্লিক করবেন, ওপেন, এখান থেকে আগের মতো, হ্যাঁ, সব আগের মতো। এখানে দেখেন ওরা আবার কিছু আপনার মানে সময় বাঁচানোর জন্য কিছু সাইজ এখানে দিয়ে দিছে, যেগুলো কমন ডিফল্ট লাগে। বোঝা গেছে বিষয়টা? তো প্রথমে আমরা একটা কাজ করার জন্য এইখান থেকে আমরা তৈরি করব আর্টবোর্ড। ইলাস্ট্রেটরের ভাষায় আমরা সবসময় আর্টবোর্ড বলব। ইলাস্ট্রেটরের ভাষাটা হচ্ছে আর্টবোর্ড। যেখানে ওই যে ফটোশপে কাজ করতাম সাদা অংশ, এখানে সেটা আর্টবোর্ড আকারে আছে, বুঝছেন? আর ফটোশপের ভাষা হচ্ছে ডকুমেন্ট বা ক্যানভাস।
আবার আপনি মোশন গ্রাফিক্সে যাবেন, সেইখানে ওইটাকে বলা হয় কম্পোজিশন। আবার আপনি ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার যাবেন, ওখানে বলা হয় সিকোয়েন্স। একই কাজ। প্যানেল। না, ওই যে এখানে কাজটা আমরা করি, ও, আচ্ছা, একটা এই সাদা যে। অংশ ছিল যেখানে, ওই একই জায়গা বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন নাম। বুঝছেন কেন বললাম? এগুলো স্পেসিফিক করে যদি না শিখেন তাহলে পর ওই যে এখানে আপনি ক্যানভাসের কোনো সেটিং পাবেন না, আর্টবোর্ডের সেটিং পাবেন। প্রফেশনালি চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি যে যদি ইলাস্ট্রেটর ক্যানভাস খুঁজেন, খুঁজে পাবেন না। ফটোশপে যদি হচ্ছে আর্টবোর্ড খুঁজেন, ওইভাবে খুঁজে পাবেন না, এই জন্য বললাম। তো এখানে আমরা আর্টবোর্ডই বলবো এখন থেকে। সো আর্টবোর্ডটা কীভাবে নিচ্ছি, ফাইল থেকে নিউ, শর্টকাট আগের মতোই কি আছে, এগুলো আর মনে হয় বলার দরকার নেই, আছে? মিডিয়া ওকে, এখানে আমাদের ডিফল্ট আকারে কিছু আর্টবোর্ডের সাইজ দেওয়া আছে, তাই না? সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। ডান, আসলাম প্রিন্টে বা ওয়েবে। এখানে নাম মনে আছে না কিভাবে দিব? আগের মতোই ধরেন XY কোম্পানি, ভিজিটিং কার্ড, তারিখ 5/9/24, ঠিক আছে? এভাবে দিব। কাজ নাম্বার 1, সিরিয়াল নাম্বার, ঠিক আছে? ওকে, আর এটা কি বলেন তো? ইউনিট, ইউনিট। তাই না? এই ইউনিট অনুযায়ী যেই সাইজটা নেব সেই সাইজটা কাজ করবে। আমি যদি হচ্ছে 5 ফিট নেই, এখানে ফিট দিতে হবে, আইদার ইঞ্চি দিতে হবে, তাই না? আমি যদি হচ্ছে এখানে 5 পিক্সেল দিয়ে হবে, তাহলে এটা হচ্ছে ইউনিট, তাই না? তো দেখেন, আগে ইউনিটে দিতে হবে। হ্যাঁ, ফটোশপে কিন্তু এইটা বোধহয় ছিল না, এইখানে সরাসরি এটা চলে আসছে। ইউনিটে নাই। তাহলে এখানে যদি আমার 2 ফিট বলে, এখানে আমি খুব সহজে 2 ফিট দিয়ে দিতে পারতেছি। বিষয়টা ইজি না? আর ফিট যেখানে নাই সেখানে কি নেব, ইঞ্চিস নিয়ে, এই যে 24, বুঝছেন বিষয়টা? তো হ্যাঁ, এখানে বেশি ওই যে বিষয়টা হচ্ছে এখানে আসলে ইউজার ফ্রেন্ডলি আরও বাড়াচ্ছে। যখন ইঞ্চি ছিল না, ফিট ছিল না, তখন ইঞ্চি দিয়ে করতাম, এখানে সরাসরি ফিট দিয়ে দিয়েছে, তাহলে প্যারাটা একটু কমে। ঠিক আছে নাইট ভাই? এগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে? না, এটা তো আমরা পারি। উইথ যার বেশি, সেই আর্টবোর্ডটাকে কি বলে যার উইথ বেশি? ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট? আর যার হাইট বেশি পোর্ট্রেট। তাহলে সেই উইথ আর হাইটটা আমরা কিন্তু এইখানে দিব, তাই না? তাহলে আগে পিক্সেল নিব, তারপর এখানে আমরা আমাদের মতো সাইজ দেব। মনে আছে সাইজগুলো? এটা কি ফুল এইচডি না, যেটা আমরা বলি? আপনারা আপনাদের মতো নেবেন। সো দেখেন এইখানে ওরিয়েন্টেশন আছে ফটোশপের মতো। তো আমি যদি এটা পোর্ট্রেট করতে চাই, এই মুহূর্তে যেহেতু উইথ বেশি, ল্যান্ডস্কেপ আকারে আছে, দেখেন এইখানে আইকনটা আছে না? আর যদি এটা পোর্ট্রেট করি তাহলে এখানে ক্লিক, উল্টে গেল। ওকে, তো এইখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এখানে আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন ইজিলি। ফটোশপের কয়েকটা ইলাস্ট্রেটরের কয়েকটা বিশেষ গুণ আছে, যে এই গুণগুলো আপনাকে আকৃষ্ট করবে, আপনি বাধ্য হবেন এই সফটওয়্যারে কাজ করতে। প্রথম গুণটা হচ্ছে এখানে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়। এখন বলতে পারেন একাধিক আর্টবোর্ড তো ফটোশপে নিতে পারতাম, কিন্তু ওইখানে চেয়ে এখানে বেশি ফ্লেক্সিবল এবং কাজ করতে আপনার ভালো লাগবে। ধরেন আপনি একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন, একটা কোম্পানি আপনাকে বললো 12 মাসের একটা ক্যালেন্ডার ডিজাইন, আর একটা পেজে থাকবে কোম্পানির ডিটেলস। তাহলে ডিজাইন হলো কয়টা? ডিজাইনের জন্য 13টা। এখন বুঝিয়েন, আপনি যদি 13টার জন্য 13টা আর্টবোর্ড নেন, তাহলে 13টা ইলাস্ট্রেটরে ফাইল হবে না? লজিক কি বলে, তাই না? এবার যখন ক্লায়েন্টকে জমা দিবেন, কয়টা জমা দিবেন? 13টা। তাহলে কি আপনার কি এটা ম্যানেজ করতে কষ্ট হবে না? হবে না? সবারই। কিন্তু ইলাস্ট্রেটর এটা ফ্লেক্সিবল করছে। আপনি চাইলে এখানে এই যে একাধিক আর্টবোর্ড নিতে পারবেন একসাথে, তাহলে এখানে 13টা আর্টবোর্ড একসাথে নিতে পারবেন, যেটা ফটোশপে নিলে অনেক কষ্ট হইতে, অনেক সাইজ বড় হইতে, এখানে সেইটা নাই। এবং যখন তখন চেঞ্জ করতে পারেন, যখন তখন নিতে পারবেন। তো ইজি হলো না বিষয়টা? গেল এটা। আবার ওই যে আমরা ম্যাগাজিন বানাবো, আপনারা ব্রোশিয়ার দেখছেন, এই যে 3 ফল, বিশেষ করে ভার্সিটিতে গেলে একটা এরকম ভাঁজ করা বলে দেয়, ওইটাকে বাঙালিরা বলে হচ্ছে প্রসপেক্টাস। ঠিক আছে, ধরাই দেন এরকম খুললে বের কর, তো ওখানে দেখবেন এরকম ভাঁজ করা থাকে, ওগুলোই এক একটা ডিজাইন পার্ট না, 6টা পার্ট থাকে, তো সেটা এখানে পারবেন। হ্যাঁ, এটা একটা কাজ করতে করতে আরও জানবো। আরেকটা মজার বিষয় হচ্ছে, যেটা আপনাদের ফটোশপে খুব প্যারা দিছে, লেয়ার নামে একটা জিনিস। নতুন কাজের জন্য নতুন নিতে হইতো, না নিলে পরে আর এক প্যারা, এরকম ছিল না? এইখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোনো লেয়ার নিতে হবে না। মানে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, ওই শুরু করছেন, শেষ করেন, সমস্যা নেই।
কিন্তু নেওয়া যায়, নিতে হয় না, কিন্তু নেওয়ার অপশন আছে। এখন সেই অপশনটা কেন, অ্যানিমেশন যখন আমরা করি তখন এইখানে প্রত্যেকটা এলিমেন্ট যদি এক একটা লেয়ারে না থাকে, ওখানে প্রত্যেকটা এলিমেন্ট অ্যানিমেশন করা যায় না, বাট ডিজাইনের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। ক্যারেক্টার অনুযায়ী অ্যানিমেশন করা যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ। এখানে যেটা হয়, একটা গ্রুপে যদি তখন আমরা করি একটা লেয়ারে, হ্যাঁ। তখন ওখানে যখন আমরা ইম্পোর্ট করি ডিজাইনটা, ওখানে একটা লেয়ারই করে স্যার এখন তো লেয়ার নিয়ে অভ্যস্ত হয়ে গেছি যে নেন, কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই। বাট আমি বলে দিলাম যে হচ্ছে ফ্লেক্সিবল আছে, আপনি যদি না নেন কাজ করার জন্য সমস্যা হবে। কিন্তু প্রফেশনাল কি স্যার লেয়ার নিতে হয় নাকি? না, প্রফেশনাল এখানে লেয়ার নিতে হয় না। তো বললাম ওই যে ধরেন আপনি ডিজাইন ডিপার্টমেন্টে কাজ করতেছেন, ক্রিয়েটিভ, আরেকজনে ভিডিও এডিটিং বা মোশনের ডিপার্টমেন্টে কাজ করে, সো কিন্তু গ্রাফিক্সের অ্যাসেটগুলো বানাবে না, আপনার বানিয়ে দিতে হবে। তো আপনি যদি ওরা বানিয়ে দেন, ও অ্যানিমেশন করবে, তো সেখানে এই ম্যানেজমেন্টগুলো দরকার। তবে আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আর যদি লেয়ার না নিয়েও কাজ করেন, ধরেন আমি লেয়ার নিই নাই, ভুল হয়েছে, ডিজাইনটা করে ফেলছি, এখন লেয়ার করে দিতে হবে, তো সেটা এক ক্লিকের একটা ব্যাপার। ওখানে লেয়ার সিকোয়েন্স নামে একটা অপশন আছে, করে দিলে এক ক্লিক হয়ে যায়, সেটা দেখবো। ঠিক আছে, বুঝতে পারছেন? বাট এখানে সবচেয়ে ওই যে বললাম মজার বিষয় হচ্ছে লেয়ার নিতে হবে, না নিলেও আপনি কাজ করতে পারবেন। স্যার তাহলে যে একটার উপর আরেকটা সেটআপ করলে ওইটার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা হচ্ছে অ্যারেঞ্জ টু সেন্ড টু ফন্ট, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এরকম একটা অপশন আছে। সেখানে ক্লিক করে আপনি ওটাকে নিচে উপরে আনতে পারবেন। এগুলো আমি দেখাচ্ছি। তো এই দুটো হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেটা পেজ নেওয়ার পরে থাকে, হ্যাঁ? তাহলে এই জিনিসগুলো বুঝতে পারলাম। তাহলে এখানে একাধিক আর্টবোর্ড, একটু সমস্যা মানে মানে প্রথম ক্লাস করে দেখো স্যার, মানে সমস্যা হচ্ছে যে কিসের প্রথম ক্লাস করেন স্যার? কিসের প্রথম ক্লাস করেন? ফটোশপ না ইলাস্ট্রেটরে? না স্যার ফটোশপে স্যার। আচ্ছা, ফটোশপেরটা আপাতত মাথা দিয়ে ফেললেন। এখানে দেখেন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো রিলেট করেন। ছোট্ট একটা কোশ্চেন বলেন। কোশ্চেন স্যার, এই প্রথমে যে ইঞ্চিটা দেখেন স্যার, হুম। এখানে তো স্যার 1920 বা 1080 এরকম করি স্যার অভ্যস্ত স্যার। ওই ব্যাপারটা স্যার, ওইটা স্যার কি বলতেছিলেন এখানে ইঞ্চিস মিঞ্চিস কি বলছিলেন? বলতেছিলাম স্যার ওই যে ফার্স্টে এটা কি নিলাম? এটা তো বুঝি স্যার, মানে ওই এটা এটা কি নিলাম? এইটা আসলে আপনি কিভাবে নেবেন সেটা না, এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন কাজ করতেছেন তার উপরে কি ইউনিটটা নেবেন, এটা ডিপেন্ড করে। ঠিক আছে, আপনাকে যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমার এত বা এত পিক্সেলের একটা সাইজে ডিজাইন লাগবে, তখন আপনি কোনটা ইউনিট নিয়ে কাজ করবেন? আপনি কার জন্য কাজ করবেন? ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট বলছে ক, আপনি কি খ হয়ে যাবেন? না না স্যার, হ্যাঁ, কিন্তু আপনি যখন পার্সোনাল কাজ করবেন তখন এইখান থেকে চুজ করতে পারবেন নাকি? হ্যাঁ তাহলে এইটা হচ্ছে ইউনিট, সেই ইউনিট অনুযায়ী মাপ দিলে সেই মাপটাই আসবে। এখন সেটা ক্লায়েন্ট যদি বলে তাহলে আপনি ক্লায়েন্টকে ফলো করবেন, আর আপনি যদি কাজ করেন আপনাকে ফলো করবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আর্টবোর্ডটা বুঝছেন, এখানে আর্টবোর্ড আপনি আপনার মতো করে একাধিক, তাহলে আমি একটা নিয়ে দেখাই আবার একাধিক নিয়ে দেখাবো। একটু ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার করেন। এই জিনিস প্রতিদিনই আসবে, কিন্তু প্রতিদিন আলোচনা হবে না, আজকে একটু বেশি হবে। এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোতে। আপনারা এখন হচ্ছে ইন্ডাস্ট্রির ডিমান্ড ডিজাইনে চলে যাচ্ছেন। এতদিন ফটোশপ শিখছেন, সেটা দিয়ে ইন্ডাস্ট্রিতে যা কাজ হয় তার কয়েক গুণ কাজ হয় ইলাস্ট্রেটর দিয়ে। তো সেখানে কিছু বিষয় আছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আসেন ব্লিড নামে একটা বিষয় আছে। এটা কিন্তু ব্লেড না, ব্লিড। হ্যাঁ, সো ব্লিডকে এক কথায় ডিজাইনের সেফটি লাইন বলে, ডিজাইনের সেফটি লাইন। তাহলে সেফটি কি? আপনি একটা ডিজাইন করলেন, এই পেজটাই আপনি ডিজাইন করছেন, হ্যাঁ, এই পেজটা যখন আপনাকে প্রিন্ট দিতে বলে তখন আপনি 1 পিস 2 পিস হলে দোকান থেকে আনেন, তাই না? যদি 20,000 30,000 পিস বলে কই যাবেন? প্রিন্টিং প্রেসে যাবেন। তো প্রিন্টিং প্রেসে কি এরকম সিঙ্গেল পেজ প্রিন্ট দেয় ওরা? দেখছেন কখনো? ওরা অনেক বড় বড় পেজে দেয়, লম্বা লম্বা, দেওয়ার পরে কি করে? কাটিং করে, তাই না? দেখছেন এরকম, শুনছেন না? এখন কাটিং করার সময় যদি আপনার ডিজাইন এই পর্যন্ত থাকে, আর কাটিং করার সময় যদি এখান থেকে কাটিং হয়, হতেই পারে, হয় না? তাহলে সেই ডিজাইন কি আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন বা ক্লায়েন্ট নেবে? তো এই জন্য আমরা কি করি, ডিজাইন যেই পর্যন্ত থাকে, ধরেন আমার ডিজাইন এই পর্যন্ত, এর বাইরে আমি এক্সট্রা কতটুকু জায়গা দিয়ে দিই যেন আমার ডিজাইনটা সেফ থাকে কাটিং এর সময়। সেফ জোনে থাকে। হ্যাঁ,
কারণ আমি যদি এক্সট্রা জায়গা দিই তো ওই এক্সট্রা জায়গা থেকে কাটিং করবে, তাহলে ভিতরে আসার কোনো সুযোগ নেই। আর যদি আমি এক্সট্রা জায়গা না দিই তাহলে ওই বর্ডার থেকেই তো কাটিং হওয়া শুরু করবে, তো কখনো ভিতরে চলে আসতেই পারে। তো এই যে ডিজাইনের মেইন যে কাটিং হবে কিন্তু এইখান থেকে। তো এই কাটিং হওয়ার জন্য একটা সেফ জোন দিয়ে দিচ্ছে যে অতটুকুর মধ্যে তুমি কাটিং করবে। তো এই যে এক্সট্রা অংশ এটাকে কি বলে ব্লেড। বুঝিয়েন ভালো করে। এটা কিন্তু পেজ না, পেজ হচ্ছে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, তাই না? কিন্তু এটা ঠিকঠাক মতো প্রিন্ট হবে বা কাটিং হবে তার জন্য এক্সট্রা একটা জায়গা দিচ্ছেন এই পেজের বাইরে, এটাকে কি বলে? তাহলে যদি কোশ্চেনে আসে হোয়াট ইজ দ্য ব্লিড ইন ডিজাইন, ডিজাইনকে সেফ রাখার জন্য আর্টবোর্ডের বাইরে যেই অতিরিক্ত জায়গাটা রাখা হয় তাকেই ব্লিড বা সেফটি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আর তাহলে ব্লিড গেল। হ্যাঁ, 3টা লাইন আছে ডিজাইনে, যেটা এক্সট্রা সেটাকে আমরা ব্লিড বলতেছি, যেখান থেকে কাটিং হয় সেটাকে বলতেছি ট্রিম লাইন বা রেজিস্ট্রেশন মার্ক। ট্রিম লাইন বা রেজিস্ট্রেশন মানে আমি বলে দিচ্ছি যে আমার কাটিংটা হবে এইখান থেকে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? তা বাইরে যেটা সেটা হচ্ছে ব্লিড, যেখান থেকে কাটিং হবে সেটা কি? এবার এটার ভিতরে একটা লাইন থাকে যেটা আমরা ছোটবেলা থেকে দাগ টেনে খাতায় লিখতাম স্কেল দিয়ে। কেন লিখতেন? সোজা রাখার জন্য, অ্যালাইনমেন্ট ঠিক। কাইন্ড অফ ওইটাই, এইটাকে আমরা বলতেছি মার্জিন লাইন। ভিতরে যেটা থাকে সেটাকে বলতেছি কি? মানে ওইটার বাহিরে আসলে টেক্সট নিয়ে যাবো না, টেক্সট নিয়ে এই বর্ডারে কি আসি, খারাপ দেখাবে না, এতটুকু একটা জায়গা ছেড়ে দিই না ভিতরে, ওইটাকেই বলা হয় মার্জিন লাইন। তাহলে ভিতরে যেটা সেটা কি, বাইরে যেটা সেটা সেটা হলো আপনার ব্লিড। আর যেটা দিয়ে কাটবে কাটাটা অরিজিনাল সাইজ, মানে আমার কাটিং হবে এখান থেকে, কিন্তু কাটিংটা যদি ভিতর থেকে তো নষ্ট হবে না, তো ওই জন্য ভিতর থেকে যেন হইলেও ঝামেলা না, এই জন্য ওই সেফটি লাইনটা আপনার কাজ করবে, কিন্তু সেক্ষেত্রে সাইজ নষ্ট হয়ে যায়। তো বাইরে যেটা দিচ্ছে সেটা কি? ব্লিড। ভিতরে যেটা আসছে সেটা মার্জিন। আর যেখান থেকে কাটিং হয় এটা যেন মনে থাকে। আর কাটিংটা যেখান থেকে হয় সেখানে সেটাকে আর একটা ডাকো বা নামে ডাকে, সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন মার্ক বললাম। তা আপনারা মোটামুটি 3টা জিনিস মনে রাখেন। ব্লিড, বাহিরে যেটা থাকবে এক্সট্রা, যেখান থেকে কাটিং হয় সেটা ট্রিম, যেটা ভিতরে থাকে সেটা পেন। বুঝা গেছে? ওকে। আর এগুলোই কিন্তু ওই যে ইলাস্ট্রেটরের পরীক্ষায় থাকবে আপনাদের যা চলবে। তাহলে এখন এই যে ব্লিডটা কত দিব, ব্লিডটার আসলে স্ট্যান্ডার্ড মান যদি বলেন ওভাবে করে দেওয়া থাকে না, কারণ আমি যদি একটা 5 ফিটের ব্যানার করি ব্লিডিং মানটা কিন্তু বেশি থাকবে ব্লেড, কারণ ওই যে একটা হোল হয় না, ওই হোলটা কি ডিজাইনের মধ্যে হয়? আপনি না দিয়ে দিলেও ওরা দিয়ে দেয়, এটা ওদের ডিজাইনে যখন সেট আপ করে, বাট আপনি যদি দিয়ে দেন সেফ। এখন ওই হোলটা কতটুকু থাকবে ওটা আবার ওরা টেপারের একটা বিষয় থাকে, তো এটা আবার ডিপেন্ড করে। ধরেন অনেক সময় যদি ওই যে টেনে বাঁধেন তাহলে আর একটু বড় লাগবে। আবার যখন আপনি ভিজিটিং কার্ড তৈরি করেন তখন কি অত বড় লাগে? ঠিক আছে। তো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা ভিজিটিং কার্ডের জন্য আমরা যদি এখান থেকে ইঞ্চিস নেই, ভিজিটিং কার্ডের জন্য মনে রাখবেন 0.125 আর একটা হচ্ছে 0.25, এই দুইটা মোটামুটি বেশি ব্যবহার করি ভিজিটিং কার্ডের জন্য। হ্যাঁ, এখন এই রেশিও অনুযায়ী আমি আপনাদেরকে ব্যানারের সাইজ দেখাই দিব। যখন 100 ফিট ব্যানার হবে তখন এই রেশিও অনুযায়ী ওটা বড় হবে। আপাতত ছোট কাজের জন্য আপনারা 0.25 এর মধ্যেই রাখেন। আর 0.25 মানে চারপাশে 1 ইঞ্চি জায়গা, কিন্তু এই পাশে 0.25, এই পাশে 0.25, হাফ ইঞ্চি হলো না, উপরে 0.25, এই পাশে, তাহলে মানে হাফ ইঞ্চি, এই 0.25 করে বাড়াইলে 1 ইঞ্চি পেপার কিন্তু বেড়ে যায়। আমাদের লেভেল 3-তে পেপার কস্টিং নামে একটা টপিকস আছে, মানে আপনি ডিজাইন হিসেবে কাজ করবেন, কোম্পানির টাকা বাঁচানোর জিনিসটা মাথায় রাখবেন, হবে না এই যে অতিরিক্ত কাগজ খরচ হচ্ছে। ওই যে বললাম 1-2 পিস প্রিন্ট করলে তো টাকা লাগে না, কিন্তু যখন আপনি 10,000 20,000 পিস প্রিন্ট করবেন তখন 25 পয়সা করে যদি বাড়ে মেলা টাকা কিন্তু হয়ে যায়। বুঝতে পারছেন? তো আমরা 0.25 এর মধ্যেই রাখার চেষ্টা করবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে পিক্সেল নিয়ে যখন কাজ করবেন, পিক্সেল নিয়ে তো আসলে ওই কি বলে আমাদের প্রিন্ট হয় না,
পিক্সেল নিয়ে হয় হচ্ছে আমাদের ওয়েব রিলেটেড কাজ। ইঞ্চ দেন স্যার, হ্যাঁ, ইঞ্চিস বা ফিট, ইঞ্চি দেন। বুঝতে পারছেন বিষয়টা? 0.2 ভাবের মধ্যে রাখবে, হ্যাঁ। তো আমি এখানে রাখলাম। এবার আসেন অ্যাডভান্স মোডের এখানে যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে মনে হয় আমরা জানি। হ্যাঁ 8GB কি কাজে? আর কি হলো তখন প্রিন্ট যেটা হবে না আর এটা ইলেকট্রনিক ওয়েব বেস কালার। সিএমওয়াই কে এখানে দেখেন 2টার বেশি আছে নাই, এখানে ওগুলোই কাজ হবে। তা আমরা যদি প্রিন্ট করি সিএমওয়াই কে আর প্রিন্ট না করলে, আচ্ছা যদি 8GB নেই তাহলে আমাদের রেজুলেশন কত থাকার কথা? আমি কি দিছি এখানে? না ও নিয়ে নিচ্ছে। আর যদি আমি এটা দেই, আচ্ছা এইখানে ওয়ার্নিং মারছে এই 72 বা আমাদের কালার মোডটা ঠিক নেই। যদি আমরা প্রিন্টে যাই তাহলে দেখবেন এটা অটো ঠিক হয়ে গেছে, এই দেখছেন? সিএমওয়াই কে হাই রেজুলেশন কত? কারণ আমরা প্রোফাইল নিয়েছিলাম কি ওয়েব, যার কারণে ওইখানে ওয়েবের তো আসলে সিএমওয়াই কে কালার না, ওই জন্য ওয়ার্নিং দিছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা যদি 8GB নেই তাহলে এখান থেকে ওই যে আছে নেওয়ার মতো, কিন্তু ওই যে মনের মতো করে নেওয়ার নাই, ওরা একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিছে, সেটার মধ্যেই কাজ করাটা ভালো। তো আমরা নর্মালি 72 নিয়েই কাজ করি। আর সিএমওয়াইকে নিলে বোঝা গেছে বিষয়টা আগের মতোই। তো আমি 8GB নিচ্ছি। আর প্রিভিউ হচ্ছে ডিফল্টই রাখেন, দরকার নেই পিক্সেল বা ওভার প্রিন্টের, ডিফল্টই থাকবে। পিক্সেল নিলে ওই যে ডট ডট একটা জায়গার মতো চলে আসবে, দরকার নেই। এই হচ্ছে আমাদের সার্বিক এইখানের বিষয়। আশা করি বুঝতে পারছেন, তাই না? আর এখানে একটা এক্সট্রা জিনিস আছে, যে এই জিনিসটা ক্লিক করলে এক জায়গায় মান দিলে 4 জায়গায় চলে আসবে। এটাকে কনস্ট্যান্ট চেইন বলা হয়। এক জায়গায় ক্লিক করলে বাকিগুলোয় চলে আসবে, লিঙ্ক হয়। তো দেখেন আমি এখানে হচ্ছে 60 পিক্সেল বা 100 পিক্সেল করে জাস্ট ওকে করে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট নর্মাল যেভাবে আছে সেভাবে করে দিচ্ছি, জাস্ট ওকে। বা এটাকে কেটে দিয়ে ওকে করে আগে, তারপরে নিয়ে আরেকবার দেখবো। ওকে করে দিলাম, মানে ক্রিয়েট। এই যে সাদা একটা জায়গায় চলে আসছে না, এটাকে কি বলে? আর্টবোর্ড, মনে রাখবেন। হ্যাঁ, আর্টবোর্ড। দুইটা সুবিধা বলছিলাম আপনার জন্য, ভাল লাগবে। একটা আর্টবোর্ড না আরেকটা আর্টবোর্ড, একাধিক নেওয়া যায়, আরেকটা লেয়ার। 3 নম্বরটা হচ্ছে দেখেন ক্রিকেট, তো দেখেন ক্রিকেটের একটা পিচ থাকে না, মাঠটা অনেক বড়। তো পিচে তো হচ্ছে খেলাধুলা মেইনলি হয়, মাঠে কি বল যেতে পারে না? এখানে এক্স্যাক্টলি সেম। এইটা হচ্ছে আপনার কাজের দোকান, ওয়ার্কশপ চিন্তা করেন, কিন্তু আপনার কাজের বাইরেও আপনি এই যে এত বড় জায়গা, সেই জায়গাটা আপনাকে ও কাজ করতে দিবে। মানে এখানে কোনো ডকুমেন্ট রাখলে বা রেখে আপনি কাজ করতে পারবেন। মানে সেভ করার সময় আপনাকে এইখানে যা থাকবে সেখানটা দিয়েই ওরা সেভ করবে, বাট কাজের জন্য এখানে পাবেন। মানে আপনি দোকান কিনছেন, দোকানের সামনে অনেক জায়গা আছে, ওই জায়গাটা ব্যবহার করেন, কিন্তু আলটিমেটলি দোকানটাই আপনার। বুঝতে পারছেন? তো এই একটা বিষয়। নাহিদ ভাই পানি খাবেন নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি। তো আরেকটু সুবিধা হলো না, যেটা ফটোশপের তো ওটার বাইরে দেখাইতো না, দেখাইতো? বুঝতে পারছেন? তাহলে 3 নম্বর সুবিধাটা পেয়ে গেলেন। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করেন, আমি যে নিছি এটা হচ্ছে আর্টবোর্ড। এবার আমি আবার কন্ট্রোল এন দিচ্ছি, এইবার আসেন এইখান থেকে আমি আর্টবোর্ড নিচ্ছি, ধরেন 5টা। হ্যাঁ, এরপর এইখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংয়ে মোর সেটিং চলে আসছে, যেটা একটা আর্টবোর্ড নিলে আসে না। হ্যাঁ, একটা আর্টবোর্ড নিলে এটা অনেক সময় আসে না। তো আমি একাধিক আর্টবোর্ড নিলাম, আসছে। তো এখানে মোর সেটিংয়ে গেলাম। এইবার এখানে দেখেন লেখা আছে নাম্বার অফ আর্টবোর্ড। এটা আমরা জানি, এই যে ওইখান থেকে যে প্রিসেটটা, নাম্বার অফ আর্টবোর্ড 6টা নিছি না। এখন 6টা আর্টবোর্ডকে আমরা কিভাবে সাজাবো? যদি বইয়ের মতো করে সাজান তাহলে একটা আর্টবোর্ড একটা আর্টবোর্ডের পাশে না এরকম, আর যদি এরকম হয় যে একটার নিচে একটা 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 এরকম হতে পারে না, তো সেটাকে অ্যারেঞ্জমেন্ট বলা হয়। এইটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। আপনি গ্রিড বাই রো, গ্রিড বাই কলাম, অ্যারেঞ্জ বাই রো, অ্যারেঞ্জ বাই কলাম, কীভাবে অ্যারেঞ্জ করবেন সেটা এখান থেকে বলবে। তো 6টা আর্টবোর্ড কয়টা কলামে নেবেন সেটা এখানে বলে দিতে পারবেন। সো আমি যদি বইয়ের কথা চিন্তা করি তাহলে আমি পাশাপাশি 2টা থাকবে, তাহলে 3টা কলাম যদি নেই, 1 2 3টা, তাহলে আমার 6টা আর্টবোর্ড, উপরে 3টা, নিচে আসবে কটা? 3টা। আর যদি 2টা কলাম নেই, 3টা 2টা 2টা। বুঝতে পারছেন? আর আমি সাজাতে চাচ্ছি এরকম যে
এদিক থেকে শুরু হবে এদিকে যাবে, আবার এদিক থেকে শুরু হবে এদিকে যাবে, এমন না এদিক থেকে শুরু হবে আবার এদিক থেকে শুরু হবে, বিষয়টা এরকম। হ্যাঁ, তো এই জন্য আমি হচ্ছে এই যে রোটা এরকম দিয়ে দিলাম যে এইখান থেকে এই পাশ থেকে শুরু হবে, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, বুঝতে পারছেন? তো দুইটা নিলাম। এখন এই যে দুইটা আর্টবোর্ডের মাঝখানে আমরা যদি বইয়ের কথা চিন্তা করি, বই ডিজাইন, তাহলে গ্যাপ থাকে না, মাঝখানে কোনো গ্যাপ থাকে বই, কিন্তু যদি বই না চিন্তা করি তাহলে মাঝখানে একটা গ্যাপ থাকবে, আপনি গ্যাপ রেখে দিতে পারবেন, সেটাই এই যে স্পেস, দেখছেন? মানে একাধিক আর্টবোর্ডের মাঝখানে যদি কোনো গ্যাপ চান আপনি এটা দিয়ে দিতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি, সাইজ কমন আছে, ধরেন এখানে আমি সেট করে দিচ্ছি, আর যা আছে তাই সব আগের মতোই, দেখেন সব আগের মতো আছে, আর জাস্ট এখানে 100 ব্লিড করে দিচ্ছি, আগের মতো যা আছে ঠিক ওকে করে দিলাম। এবার দেখেন আগে কিন্তু ছিল সিঙ্গেল এটা, এইবার কি আসছে দেখছেন? 6টা আসছে, 6টা আসছে না? আর এক্সট্রা একটা লাল লাল জিনিস চলে আসছে, হ্যাঁ জি, মাঝখানে একটা গ্যাপ আসছে, গ্যাপ আসছে। তাহলে এইখান থেকে এই যে গ্যাপ, দুইটা আর্টবোর্ডের মাঝখানে ওই যে স্পেস দিলাম, আর এই লাল অংশটাই হচ্ছে ব্লিড, এইটা হচ্ছে আমার মেইন পেজের বর্ডার, এখান থেকে কাটিং হবে, কিন্তু এইটাকে সেফ রাখার জন্য এই পর্যন্ত একটা এক্সট্রা জায়গা দিয়ে দিলাম, যাতে আমার ডিজাইন কি থাকবে, Safe থাকবে। বুঝা গেছে বিষয়টা প্রধান ভাই? জি, আচ্ছা, তাহলে ব্লিড লাইন গেল এটা, ট্রিম লাইন এটা, আর সেফটি লাইন তাহলে কোনটা? এই যে এটা, একটা এইটা, এইটা হচ্ছে ট্রিম লাইন, এটা মার্জিন, এই সাপোজ এরকম, এই যে মার্জিন লাইন, এটা মার্জিন লাইন। হ্যাঁ, এবার বুঝেন একটু, এটা মার্জিন লাইন, এটা ট্রিম লাইন, এটা কি? তো এর বেশি আমি টেক্সট নিয়ে যাবো না, এই পর্যন্ত যাবো না, এইখান পর্যন্ত সব টেক্সট থাকবে, এর বাইরে আর কাটিং হবে না। কিন্তু ভুলে যদি কাটিং হয়ে যায়, এই জন্য জায়গা দিয়ে দিয়েছি যে সে যদি এখান থেকে কাটে কোনো সমস্যা নেই, সেফ জোনের মধ্যে কাজ। সেফ জোনের মধ্যে কাটে। বুঝা গেছে আরিফ ভাই? এরপরে কস্টিংটাকে চলো ব্লিডের ওই বর্ডার ধরেই কাউন্ট। পুরো আসলে ওইভাবে সেট আপ করে দেয়, আমরা দিয়ে দিলে সেফ থাকে, ঠিক আছে? যদি কখনো সুযোগ হয় নীলক্ষেত যাওয়ার, একদিন ওদের মেকানিজমগুলো একটু বসে দেখেন, ভালো লাগবে, মানে জানবেন অনেক কিছু আছে। হ্যাঁ, ধরেন আপনি এখান থেকে আনটাচ করে সাইজ নিয়ে গেলেন, বুঝিয়েন যে আমার এই সাইজের একটা ডিজাইন লাগবে, কিন্তু ওদের ওখানে পেপার তো থাকতে হবে। হ্যাঁ আছে সব সাইজেরই, এখন একটা পেপার আছে যেখানে একটা সাইজের 2 কপি বসানো যায়, আবার একটা সাইজে 4 কপি বসানো যায়, তাহলে ওই সাইজ যদি ম্যানেজ করেন বা মেনটেন করেন তাহলে আপনি কষ্ট কমাচ্ছেন, এক পেজে 4টা পাচ্ছেন, ওভার ওয়েস্টেজটাও চিন্তা কাউন্ট করে। ঠিক আছে? ধরেন আমি 12 ইঞ্চির একটা পেপার কথা বলি, তাহলে 12 ইঞ্চির হাফ হবে কয়টা? তাহলে আমি যদি 6 ইঞ্চি করে একটা ডিজাইন নিয়ে যাই, তাহলে একটা পেজে আমি ডিজাইন পাচ্ছি কয়টা? কষ্ট কম। আবার যদি 4 ভাগ করি তাহলে একটা ভাগে কত পড়ে? 3। তাহলে আমি 3 ইঞ্চি করে নিয়ে যাই, তাহলে আমি পাবো কয়টা একটা পেজ প্রিন্ট হলে? এখন আপনি যদি মনে করেন যে আমার লাগবে 9 ইঞ্চির ডিজাইন, কিন্তু পেপার আছে 12 ইঞ্চির, ওয়েস্টেজ হচ্ছে তাহলে ওই যে ওয়েস্ট হবে বাকিটা, এখানে আপনার প্রিন্টের কস্টটা বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে ডিজাইনের হিসেবে, যে স্যার এই সাইজের মধ্যে করলে আমরা আসলে কম করে হলে বেশি পাবো। মানে ধরেন একটা লিফলেট তৈরি করবেন, এত বড় লিফলেট তৈরি করার দরকার আছে? তো এটা করতে গিয়ে কিন্তু ওয়েস্ট হচ্ছে, বাট এটাকে যদি এইভাবে করে কাজ করেন তাহলে 2টা পেজ হচ্ছে না? বুঝতে পারছেন প্রধান ভাই? এই তো সেইখানেই এই কাটিংটা বিষয়টা চলে আসে। তো আপনি যদি এইভাবে সেভ না করে দেন তাহলে পরে ওইখানে ওরা দায়ভার নেয় না, কারণ ডিজাইন তো আপনি করে দিচ্ছেন। তো এটা সম্পর্কে মনে হয় ক্লিয়ার, 6টা আর্টবোর্ড ক্লিয়ার, বুঝতে পারছি? এটা বুঝতে পারছি। স্যার সিঙ্গেলের ভিতরে আপনি যে সেটিংগুলো নিলাম সেগুলা না হয় তার আমরা তো ওই শর্টের ভিতরে নিয়ে আমরা ওকে মার্জিন নিলাম, ব্লেড নিলাম, ট্রিমস নিলাম। কিন্তু এটা নিলেন না, এটা যদি প্রয়োজন হয় কীভাবে কী করবেন ও আচ্ছা, দেখেন, এবার দেখেন সেটা। তো এখন দরকার এটার মতো সেট আপ করা, যে নেই সেট আপ করতে হবে অথবা নিয়ে ফেলছি লাগবে না। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের 2টা অপশন আছে। নাম্বার 1 অপশন হচ্ছে, আমি এটাকে একটু পরিচয় করাই দিই, তারপর এটা বলি, হ্যাঁ, আর 5 মিনিট পর আপনারা একটু দেখবেন। তো আগের মতো দেখেন, এইটাকে আমরা মেনু বার বলতাম, মনে আছে? জি জি এইটাকে টুলস বার বলতাম, মনে আছে? এইটা প্রপার্টিস প্যানেল, মনে আছে? এই ফাইদা আছে আপনার আমি 100 টাকা দিই। রিলেট করেন, হাত 2টা এনে উঠান,
এমনি রাখেন, হ্যাঁ এইখানে রিলেট করেন, হ্যাঁ বাস এভাবে রাখেন। তো এবার দেখেন এখানে যা জিনিস আছে সেগুলো ফটোশপে ছিল না, জি এখানেও সেম আছে। একটা জিনিসের নাম বলি না, একটু স্কিপ করে গেছি। ফটোশপে ছিল অপশন বার, মনে আছে না? এখানে এটাকে বলা হবে কন্ট্রোল প্যানেল। এখানে অনেক জিনিস আছে, এখান থেকে কন্ট্রোল করতে হবে, যেটা টুলস থেকে আসবে না। এখানে টুলসের অপশনগুলো এই যে পাচ্ছেন, এই যে দেখছেন, ডাবল ক্লিক করে টুলসের অপশন পাচ্ছি, এই যে দেখছেন। সো এইখানে আমরা কন্ট্রোল প্যানেলে স্পেশাল কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে কন্ট্রোল করব। ওকে, তাহলে হচ্ছে চেঞ্জ হচ্ছে শুধু এইটা, তাহলে মেনু বার আগের মতো। এইটা হচ্ছে কি তাহলে কন্ট্রোল প্যানেল, ক্লিয়ার? এইটা এইটা বাস আগের মতো, কোনো চেঞ্জ আছে? তাহলে আমাদের ইন্টারফেসে যদি কোনো কিছু দরকার হয়, হারিয়ে যায়, কোথা থেকে আনতে পারলাম? এই সেম উইন্ডো, মনে আছে? আচ্ছা, একটা ওয়ার্ক স্পেস ছিল, ওই যে এসেনশিয়াল ডিফল্ট, মনে আছে সবার? এইখানেও সেটা আছে, আছে, বাট এইখানে আমরা সেটা রাখবো না। এইখানে আমরা রাখবো পেইন্টিং। কি রাখবো? পেইন্টিং। তো পেইন্টিং রাখলে মানে টোটালি যে জিনিসগুলো এখানে ডিজাইন করতে লাগে সেগুলো এখানে থাকে। তো ফটোশপে ছিল এসেনশিয়াল, এখানে কি পেইন্টিংটা রেখে কাজ করবে, ক্লিয়ার? আচ্ছা, এসেনশিয়ালের মধ্যে কি বাই ডিফল্ট সবই আছে, পেইন্টিং না এইখানে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে পেইন্টিং যেই ওয়ার্ক স্পেসটা আছে সেইটা রাখলে এখানে মোটামুটি আমাদের ডিজাইন করতে যেটা প্রয়োজন হয় সেগুলো আছে, ম্যাক্সিমামগুলোই আছে। যদি এসেনশিয়াল রাখি, দেখেন ওই যে দেখছেন কালার টালার ব্রাশ টাশ আরও বেশ কিছু জিনিস ছিল, এটা কিন্তু এখানে নাই। লিমিটেড হ্যাঁ, আবার ফটোশপের কথা চিন্তা করেন, ওইখানে কিন্তু আবার ঠিক ছিল, সবই ছিল, হ্যাঁ। এই জন্য আর কি। তো রেখে কাজ করতে পারেন, এমন কিছু না যে এখানে কাজ করা যাবে না, আপনার প্রয়োজন হলে আপনি উইন্ডো থেকে নিয়ে আসবেন, তাই না? তবে বাই ডিফল্ট আকারে কি পেইন্টিং। এখন খেয়াল করেন, পেইন্টিং করার পরে টুলস বারের টুলসগুলো কমে গেছে না? জি তো এই জন্য মানুষ বলে বেসিক আর অ্যাডভান্স। তো বেসিকে এই টুলসগুলো শিখলি না, কিন্তু যদি অ্যাডভান্স শিখেন তাহলে দেখেন এখানে যাবেন, আগের মতো ক্লিক করলে চলে যাবে। লেখা আছে কি অ্যাডভান্স বেসিকে কয়টা টুলস আছে খেয়াল করি, অ্যাডভান্সে ক্লিক করলে বাড়ছে না কমছে? বোঝা গেছে বিষয়টা? যদি এরকম হয়ে যায় তাহলে যাবেন কোথায়? এই 3 ডট, কোথায় আসবেন? এইখানে অ্যাডভান্স। এখন এখানে নিউ টুল বার আছে, এর মানে হচ্ছে আপনি কোনো টুলস বানাই এখানে অ্যাড করবেন, বিষয়টা এরকম না, ঠিক আছে? সো আমরা জাস্ট এগুলোই এখানে রাখবো, হ্যাঁ? বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে এখন ওই যে এই সেট আপগুলো যদি দরকার হয়, তাই না? তাহলে এটা কি কন্ট্রোল প্যানেল বার না? জি এই কর্নারে আসলে দেখবেন কি লেখা আছে, ডকুমেন্ট সেটআপ আছে না? এখানে ক্লিক করলে দেখেন তো ওই যেখান থেকে সেট আপ করছিলাম সেগুলোর কিছু জিনিস চলে আসছে কিনা। জি তো এখানে দেখেন ব্লিড আছে না? তো যদি প্রয়োজন হয় ব্লিড, তাহলে আমরা এখান থেকে ব্লিডটা চেঞ্জ করে নিলাম। যদি এডিট করতে হয় আর্টবোর্ডকে, এখান থেকে আর্টবোর্ডে ক্লিক করে নেব। দেখেন তো আর্টবোর্ডের সাইজ চলে আসছে কিনা, আসছে। এখানে আর্টবোর্ডের আরও অনেক বিষয় আছে, আরও অংশ মানে অপশন আছে। তার মধ্যে একটা অপশন হচ্ছে এই দেখেন প্লাস আছে। তো আমি যদি প্লাসে ক্লিক করি, আর্টবোর্ড কি তৈরি হয়? নতুন আর্টবোর্ড হলো? যেটা আমরা ওখানে ম্যানুয়ালি করছিলাম এটাই হ্যাঁ। করা হয়। এখানে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, এই যেমন আপনি 2টা করে দেন, আমি 4টা নিলাম, এইভাবে লম্বা লম্বা হচ্ছে না, আমি চাচ্ছি নিচে। এই দেখেন রিঅ্যারেঞ্জ আছে, ক্লিক করলে কয়টা কলামে চাচ্ছি? 2টা করে, ওকে চলে আসছে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন হচ্ছে যদি ডিলিট করতে মনে হয় তাহলে আবার ওই একই অপশনে যাব, আর্টবোর্ড। যেটা ডিলিট করব সেখানে জাস্ট মাউসটা দিয়ে ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিট। আর এই কর্নারে একটা টুলস আছে সিলেকশন টুল, যেটা মুভ টুলসের মতোই, ওখানে গেলে শেষ। বুঝতে পারলাম? এখানে মুভ টুলস আছে না, এই যে এটা এখান থেকে ডকুমেন্ট, সেটা তারপর কি এডিট আর্টবোর্ড। আর এখান থেকে ব্লিড নিলে শুধু এই লাল লাল অংশটা চলে আসবে। আর যদি চান যে না আমি হচ্ছে এডিট করবো আর্টবোর্ডটাকে, তাহলে এখানে চলে যাবো। বুঝতে কি পারলাম? আর একটা টুলস আছে যেটার নাম সরাসরি আর্টবোর্ড টুলস। অ্যানিমেশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন।
তো এইখান থেকে কি করতে পারবেন, এই যে কাস্টমাইজ করতে পারবেন। ওই যে ড্র দেখাইলো না, হ্যাঁ। আপনার লম্বা লাগবে, এই যে লম্বা, বুঝতে পারছেন? কিন্তু ওখানেও সাইজ দেওয়া যাবে, সাইজ কিন্তু দেওয়া যাবে। এই ধরেন আমি এই গেলাম, এই যে সাইজ দেওয়া যাচ্ছে, কিন্তু সাইজ কিন্তু দেওয়া যাচ্ছে যে অ্যাডবোর্ডে, বাট ওইটা আপনি আবার আন্দাজ করেও তৈরি। বোঝা গেল বিষয়টা? তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম সেখানে কোন জিনিসটা আবার রিপিট করলে ভালো হবে? আর যদি রিপিট করা না দরকার হয় তাহলে মনে হয় একটু প্র্যাকটিস করা দরকার। আরিয়ান ভাই, দরকার দরকার না? না দরকার আছে, তো সবাই খুলেন। ওকে, দেখেন ডিজাইন স্কোপটার বিষয়টা কি। আমরা ফটোশপে মূলত যদি বলেন টার্গেটেড গোল কি, অ্যাচিভ যেটা আমরা করলাম, তাহলে হচ্ছে ফাইবারই যাই আমি। আমরা এই মার্কেট প্লেসটাকে একটু মাথায় রেখেই আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আমাদের মেইনলি কাজ হচ্ছে এই ধরনের কাজগুলোই আসলে মেইনলি হচ্ছে আমাদের ফটোশপ দ্বারা করা হবে। এইখানে কিন্তু কোনো ধরনের ইলাস্ট্রেটরে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ছবি এডিট টিডিট কিচ্ছু করা যাবে না কিন্তু, বুঝতে পারছেন? এখানে ডিজাইন। তো ফটোশপের মেইনলি টার্গেট অ্যাচিভ যদি বলেন এটা, আশা করি এই ধরনের জিনিসগুলো পারবেন। তারপর শেষের দিকে আমি আরও একটু জটিলভাবে রিমুভ করার ওয়ে দেখাই দেবো, যেগুলো ওই যে হেয়ার মাস্ক ইন্টারেস্টিং এগুলো দেখাই দেবো শেষে। তার মানে এগুলো আমি পারবো পেন টুল দিয়ে খুব সুন্দরভাবে কেটে। এখন যার ধৈর্য আছে সেই এই প্ল্যাটফর্মে টিকবে। মনে হইতে পারে পেন টুল দিয়ে $5 জন্য 5টা ইমেজ বসে বসে কাটবো, আমি সময় বেশি লাগতেছে, তার চাইতে $20 একটা লোগো ডিজাইন করলে সময় কম লাগতে পারে, মাথাও কম কাটানো, এরকম হইতে পারে। তো অ্যাকচুয়ালি যাদের ধৈর্য নাই তারা আসলে এই জায়গায় এসে কাজ করা পসিবল না। কিন্তু কাজ আছে, কিন্তু আছে না? আছে আছে, কিন্তু সবারই আছে। শুধু রিমুভ, ব্যাকগ্রাউন্ড কিচ্ছু না। যেমন এটার মধ্যে যাই ধরেন, এই তো 400 এতগুলো না, যেমন এটা 6400। হ্যাঁ, এই যে এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে, ইজি অ্যান্ড সিমলেস। 4 দিন আগে দিছে না, দিব 4 দিন। তো 4 দিন আগে এই কাজটা করে দিয়েছে। এটা কোনো না কোনো একটা জায়গায় ছিল, সেখান থেকে কেটে এনে দিছে। এটা ফাইবারের, এই যে পারফেক্ট ভাবে কাটছে, এটা ফাইবারে কেটে দিছে। এটা কেটে দিছে, ফ্রেমের মধ্যে ছিল, কেটে আলাদা করে দিছে। এই যে, ও আচ্ছা, এটা ফ্রেম করে দিছে, এটা উইদাউট ফ্রেম, মানে হচ্ছে ক্লায়েন্টকে ভালোই মুরগি বানাইছে। তবে এই একটা কেটে দিছে, ওই যে বিশের পিএনজি, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি। কেমন এটা? এখন আপনার কাছে এই জিনিসটা পারেন বা জানা আছে বলে সহজ মনে হচ্ছে। যে ক্লায়েন্ট পেন টুলের কাজ বুঝে না বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে বুঝে না, ইন জেনারেল তো ঠিক সবাই তো আপনার এক্সপার্ট যে জায়গাটা আছে সেটাই কিন্তু সেল করতেছেন এখানে। মানে আমরা ডিজিটাল লেবার কেন বলি, এইটাই কারণ। তো যাই হোক, উদ্দেশ্য হচ্ছে এখানে যে আসলাম, কেন আসলাম সেটা বলি। এই যে আপনি ফটোশপ দিয়ে যে কাজগুলো করলেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন কি না, মানে আপনার কি এই স্কিল আছে? ওরা যে স্কিলটা বেচতেছে এই স্কিলটা কি হয়েছে? মানে এই ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করতে পারেন? মানে আমি ওই প্রপার পারফেক্ট লেভেলের কথা বলতেছি না, ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা করে পারেন কি না। না না না, ওইভাবে মানে না, পারফেক্টের কথা বাদ দেন। কাজ না করলে, পার্সোনাল লাইফে বসে কাজ করলে হবে না। ক্লায়েন্ট বেস যখন কাজ শুরু করবেন, প্রজেক্ট বেস, তখন আপনি আস্তে আস্তে পারফেক্ট হবেন। বাট কাজটা যেভাবে করে, যা দিয়ে করে, পারেন কি না? হ্যাঁ, এটা পারে। মানে ধরেন আপনাকে আমি এরকম সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা, যেহেতু এগুলো সেল, যেমন এটা আমি এই ইমেজটা আপনাকে দিলাম, ছায়া কেটে এটাকে আলাদা করে দিতে পারবেন কিনা? সিলেকশন টুলস দিয়ে যদি করেন তাহলে ওই যে দাগ দাগ একটা থাকে সিঁড়ির মতো, দেখবেন এই যে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে ওটা যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে, ইটস ওকে, কিন্তু সচরাচর করবে না ভাই, এটাই কথা। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? যেমন এইটা, এই যে এইটুকু আলাদা করে কেটে দেওয়া কি যাবে না? কি কাজ আছে বলেন তো আমারে? নাই। তাহলে এগুলো সহজ। যেমন এই যে এটা কেটে দিছে,
দেখছেন, এটা আলাদা আলাদা করতেছে। সে এমন কি কাজ আছে যেগুলো আপনারা পারবেন না, পারবেন, একটু সময় লাগবে। তার মানে এটা ফটোশপে আপনার সলিউশন হয়ে গেছে। এরপর আসেন ইমেজ রিটাচের যে কাজ বললাম, আমি আরও আছে এই যে অ্যামাজন, এই যে অ্যামাজনের কাজ আছে প্রচুর, বুঝছেন, অ্যামাজন রিলেটেড। স্বপ্ন দেখলেই হবে না, বুঝতে হবে, সেই জন্য কাজ করতে হবে। তো এই যে হচ্ছে ইমেজ রিটাচ হচ্ছে শুধুমাত্র মেয়েদের বা ছেলেদের মুখের ব্রণ রিমুভ করা, বিষয়টা এরকম না। এটাও ইমেজ রিটাচের মধ্যে পড়ে। অনেক সময় দেখা গেছে যে জুতার এই স্ট্রিপটা এখানে নাই, সেম স্ট্রিপটা এখানে আনতে হবে, এটা ইমেজ রিটাচ। অনেক সময় দেখা গেছে যে এইখানে একটা ঝামেলা আছে, এইখানে সেটা আনতে হবে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ইমেজ রিটাচ। শুধুমাত্র এই যে এইগুলো পরিষ্কার করা, এই চেয়ার এইগুলো করা, এইগুলো ইমেজ রিটাচের কাজ না ভাই। হ্যাঁ, আবার হচ্ছে আপনার কালার এনহ্যান্স একটা ব্যাপার আছে, সেগুলো ইমেজ রিটাচের মধ্যে পড়ে, বুঝতে পারছেন বিষয়টা? তো গেল এটা। হ্যাঁ, এরপরে ফাইবারে আসলাম। এইবার আমাদের শুরু হচ্ছে প্রিন্ট ডিজাইন, সো লোগো ডিজাইন। এই হচ্ছে কাজ, লোগো ডিজাইনের অভাব নেই। এটা আপডেটেড, সুন্দর সুন্দর লোগো, সিম্পল। এই নেগেটিভ স্পেস লোগো, এটা দেখাইতে চাচ্ছে এক, তার মধ্যে দিয়ে দেখতেছে না আর এক। অনেক সুন্দর সুন্দর মিনিমাল লোগো, এগুলোই চলতেছে, মিনিমালগুলোই এখন বেশি চলে। ওয়েবের যুগ তো, ওয়েবে হচ্ছে রং চং এগুলো ভালো লাগে না, মিনিমালগুলোই ভালো লাগে। ওকে, তো এটা হচ্ছে দেখেন লোগো। বিজনেস কার্ড দিবে, এগুলো হচ্ছে বিজনেস কার্ড। আর এই প্রেজেন্টেশন এগুলোকে মকআপ বলা হয়, এটা তো বোধহয় এখন একটু নলেজ আছে। এগুলো হচ্ছে কি বিজনেস কার্ড, সো এগুলি আমরা শিখব। তারপর যদি আমি দেখাই যে হচ্ছে শুধু একজন একটা অ্যাকাউন্টই করতে পারবে স্যার? এখন লাইফে বোধহয় এক ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্টই, যদি কোনো রকম ভুল হয় ও লাইফে আর করা যাবে না, ওই ইনফরমেশন দিয়ে আর করা যাবে না। মনে করেন যে আমি বিজনেস কার্ড এক্সপার্ট, তাহলে আমি লিখবো যে আমার বিজনেস না, এরকম কোনো কথা না, ওইটা শেষে বলে দিব। আপনি এক গ্রাফিক ডিজাইনার দিয়েও আপনি অন্য গিগ তৈরি করতে, মানে প্রথম নতুনদের জন্য 8টা পর্যন্ত গিগ থাকে। হ্যাঁ, তো ওই 8টার মধ্যে 8টাই করা যাবে না, প্রথমে 2-3টা নিয়ে দৌড়াইতে হবে, মানে 2-3টা কি ভালো করে নার্সিং করতে। ধরেন আপনি লোগো ডিজাইনে পালো পারফেক্ট, আর বিজনেস কার্ড, সো আপাতত ওই 2টা গিগ করি আগে চলে, তারপর আস্তে আস্তে বিষয় আছে। তো এই যে ফ্ল্যাট ডিজাইন, এগুলোই আমাদের করে দিতে হবে। আরেকটা ডিজাইন এখন বেশ ভালোই চলে, ইমেলের মধ্যে থাকে না, মানুষ মেইল করলে দেখা যায় না, তার একটা ব্যক্তিগত ইনফরমেশন নিচে থাকে না। ইমেল সিগনেচার দেখবেন ইমেল সেটিংয়ে আছে, যারা ইমেল চালান দেখবেন ইমেল সেটিংয়ে গেলে ওখানে বসানো যায়। হ্যাঁ, এটা বেশ ভালো চলে। এটা হচ্ছে আমরা বাঙালিরা কয়টা ইমেলে প্রমোশন পাই আমি জানি না, বিদেশিরা প্রচুর প্রমোশন করে ইমেলে, প্রচুর ক্যাম্পেইন করে। এবং তারা কোনো জিনিস ফ্রি দিলে ওখানে বলে দেয় গিভ মি ইউর ইমেল দেন আই উইল সেন্ড ইউ লিঙ্ক। তো ইমেল মার্কেটিং করে, তো ওখানে আসলে এগুলো থাকে। আবার আরেকটা আছে ইমেল টেমপ্লেট, ব্যাংকের অ্যাকাউন্ট কারো ইমেলের সাথে যদি মার্চ করা থাকে তাহলে দেখবেন ব্যাংকের নোটিশগুলো ওরা অনেক বড় একটা টেমপ্লেট মেলে দিয়ে দেয়, ওইটাকে ইমেল টেমপ্লেট বলে। এই যে এরকম বড় একটা ডিজাইন দিয়ে দেয়, টোটালি একটা বড় ডিজাইন দিয়ে দেয়, ঠিক আছে? আমার আসে, প্রায় আসে এগুলো। তো আচ্ছা, যাই হোক, এই যে কাজগুলো এইগুলো হচ্ছে আমাদের আজকে থেকে শুরু হয়ে গেল শেখা, ডিজাইনের কাজ। তো ডিজাইনের স্কোপের আসলে অভাব নাই, ডিজাইনের স্কোপ মানে হিউজ, কাজ করার জন্য, বুঝতে পারছেন বিষয় আরও অনেক আছে। ওকে, তো চলুন আমরা সেভ করে শিখি, তারপর ব্রেকে যাই। তো অ্যাজ ইউজুয়াল আগের মতো চলে যাব ফাইল থেকে চলে আসবো হচ্ছে, প্রথমে যাবো কোথায়, সেভ না সেভ অ্যাজ? সেভ কপি, এটা তো জানি না, একটা আছে ওইটারই আর একটা আমি কপি করি। তো সেভ অ্যাজ, শিফট কন্ট্রোল এস, আগের মতোই লোকেশন দেব, নাম লিখব,
তো এইখানে সেই ব্যাস টাইপে গেলে আপনি পাবেন এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফাইল, আগে ছিল পিএইচডি, এখন এআই। পিডিএফ তো জানিনি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, যেটা আমরা ওই যে ব্রাউজার ওপেন হতে দেখি বা ভিডিও রিডার, পিডিএফ রিডার। আর ইপিএসটা হচ্ছে এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট ফর্ম। এটা জাস্ট আপনার নর্মালি হচ্ছে আমরা প্রিন্ট করার জন্য ব্যবহার করে থাকি। তবে এইটা আবার একটা গুণ আছে, এই গুণটা হচ্ছে আমরা যদি কোনো ভার্সনে সেভ করি, সে ভার্সনটা মাথায় রাখতে হয়। যদি ব্যাকডেটেড ভার্সনে সেভ করি তাহলে আপডেট ভার্সন ওপেন হয়, আপডেটেড ভার্সনে সেভ করলে ব্যাকডেটেড ভার্সন ওপেন হয়, কিন্তু সবগুলো মিসিং টিসিং হয়। কারণ আপনার আপডেটেড ভার্সনে যে ফিচার আছে সেটা ব্যাকডেটের মধ্যে নাই, কিন্তু ব্যাকডেটে যা আছে সবই কিন্তু আপডেট আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রবলেম হতে পারে। এই ক্ষেত্রে আমরা ইপিএসটা যদি করে দিই, সেটা যে কোনো ভার্সনে ঠিকঠাক ওপেন হয়, ভেঙে ওই ইফেক্টটা ভেঙে ওপেন হয়। আর যখন এটার বাইরে রাখি সেটা কি করে, ওই ইফেক্টটা মিসিং হয়ে ওপেন হয়। বুঝতে পারছেন? এআই টেমপ্লেট, ইলাস্ট্রেটরের টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট আকারে এটা ওপেন হবে। এসবিজি মানে হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। এইটা হচ্ছে ওয়েব ব্রাউজারের মতো একটা ফরম্যাট থাকে, ওইখানে ওপেন হয়। কোডিংয়ের মাধ্যমে এটা সেভ করা যায়, একটা সময় দেখাই দিব না এটা। আর এটা হচ্ছে এসবিজি কম্প্রেস। পড়ছি আমি একটা বলে দিলাম, হ্যাঁ রাইট। তাহলে এখানে আমরা আগে সেভ করবো কোনটায়? বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, এদিকে দেখেন উপরে, আরিফ ভাই একটু উপরে দেখেন। কিছু একটা করছি, কি করছি জানার দরকার নেই। এবার আমরা কন্ট্রোল এস দেবো, সেই পাবো না হলো। এবার ফাইনাল আউটপুটে যাব, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, ফাইনাল আউটপুটের জন্য এক্সপোর্ট অ্যাজ মানে ওই যে জেপিজি পিএনজি। তাই আগেরটা কি ফরম্যাটে জেপিজি পিএনজি ছিল? আগে সেভ করলাম, আছে সেই ব্যাস থেকে কিন্তু জেপিজি পিএনজি সেভ করা যাবে না। কোথায় যাচ্ছি দেখেন তো, আছে জেপিজি নেবে, হ্যাঁ জেপিজি নিলাম, জেপিজি সেভ দিবে। খেয়াল করবেন আর্টবোর্ড আছে কয়টা এখানে? এবার দেখেন কিছু করতেছি আমি, বলবো পরে। কালার মুড এখানে চেঞ্জ করার অপশন আছে না? মানে আপনি সিএমওয়াইকে নিয়ে কাজ করলেন, হ্যাঁ, এখন আপনার ক্লায়েন্টকে তো দেখাই দিতে পারে। আপনার ক্লায়েন্টকে যদি সিএমওয়াইকেতেই সেভ করে দেন, উনি কিন্তু কালারটা দেখতে পারবে না, RGB দিতে হবে। বুঝতে পারছেন? RGB। আর কোয়ালিটি আপনার মতো নেবেন। বেজ লাইন এখানে যা আছে বেজ লাইনটাই থাকবে, 72 স্টক। এবার চলেন আমরা দেখি কি অবস্থা। দেখেন সেভ কি জঘন্যভাবে হয়েছে, তাই না? জঘন্যভাবে। এই জঘন্যভাবে আমরা সেভ করব না। 4টা আর্টবোর্ডে এইভাবে ও জায়গা নিয়ে নিয়েছে, এইভাবে জায়গা নিয়েছে, এইভাবে জায়গা নিয়েছে, বুঝছেন? এইভাবে সেভ করতে, তো আমরা এইভাবে সেভ করবো না। তো 4টা আর্টবোর্ড যদি থাকে, বা আর্টবোর্ডের বাইরে এরকম থাকতে পারে না। এই দেখেন আর্টবোর্ডের বাইরে কিন্তু এটা আছে না? এই যে আমরা কিন্তু সেই জায়গাটা এই যে এখানে রেখে কাজ করতে হবে। তো যেহেতু আর্টবোর্ডের বাইরে আছে, আমি তো আর এই পুরোটা সেভ করবো না, করবো? তাহলে ফাইনাল সেভ মানে ছবি আকারে যখন আমরা বের করব, তখন ফরম্যাট নেওয়ার পরে সবসময় ইউজ আর্টবোর্ড লেখায় ক্লিক করবো, ইউজ। তা যদি অল চাই তাহলে কি অল। তাহলে এবার ওর নিজস্ব একটা জায়গা আছে না, সেই জায়গায় যতটুকু পেলো সেটাই সেভ করবে, এর বাইরে যা আছে এগুলো করবে না। আচ্ছা আরেকবার করে দেখেন, সেভ। তাহলে অল দিলাম, হ্যাঁ যাচ্ছে তাই। সো নাও দেখেন তো আলাদা আলাদা সেভ হয়েছে না? ওইটা ওর আর্টবোর্ডে যা ছিল, এইটা ওর আর্টবোর্ডে যা ছিল, এটা 4টা ইন্ডিভিজুয়াল আর্টবোর্ড, 4টাই সেভ হয়েছে। এটা কিন্তু সেভ হয়েছে। আচ্ছা এখন যদি মনে হয় যে 4টা লাগবে না, 4টার মধ্যে এটা লাগবে বা এটা লাগবে, তাহলে এখান থেকে নাম্বারটা দেখে নেন আর্টবোর্ড টুলসে গিয়ে।
এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1, এটা 4, এটা 3, তাই না? এই যে 3 1 4 2। তাহলে এখন আপনার যদি মনে হয় যে আপনি 2 নাম্বারটা করবেন, হতে পারে না? তো যাচ্ছি আমরা 2 নাম্বারটা সেভ করতে। এখান থেকে জেপিজি নিলাম, ইউজ আর্টবোর্ড। হ্যাঁ, এবার রেঞ্জ দিবে, এই যে রেঞ্জ দেখছেন, প্রিন্ট করে না, প্রিন্টের সময় দেখছেন রেঞ্জ, সেই রেঞ্জ। তাহলে আমরা কয়টা চাই? এমন যদি হয় 2 চাই, 5 6 চাই, 8 চাই, 15 নাম্বার চাই, হ্যাঁ আবার চাচ্ছি যে 20 থেকে 25, এই হচ্ছে সেই সেটিং। প্রিন্টে করেন না আপনারা, প্রিন্ট দেওয়ার সময় এটাই সেটা, মানে একাধিক এরকম, মানে হইতে পারে না যে পৃষ্ঠা আর্টবোর্ড নিয়ে কাজ করছেন 16-17 নাম্বার একটু প্রবলেম হয়েছে, এমনকি আবার 20টা সেভ করবেন, দরকার নেই তো 16-17। তাহলে যদি 2টা হয় 16-17 এইভাবে, বুঝছেন না? আর একটা হলে জাস্ট এই, বুঝা গেছে? এখন আমরা ডেস্কটপে যাই, নামটা একটু চেঞ্জ করে দিই, এখানে 3 দিয়ে দিলাম, আগের মতো যা আছে তাই ঠিক রেখে ওকে। থ্রি এই যে দেখেন 3 চলে আসছে, দেখছেন? বুঝছেন? আলাদাভাবে সেভ হয়েছে। জাস্ট এখানে যদি আরেকটা ক্লিয়ার করার জন্য আমি যদি ধরেন আরেকটা সেভ এখানে দিয়ে দিই, এবার যাচ্ছি ফাইল, এক্সপোর্ট ফুটেজ, রেঞ্জ দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড। তো ইউজ আর্টবোর্ড সবসময় দিবেন, নাহলে আর্টবোর্ডের বাইরে সেভ হবে, আর্টবোর্ডের বাইরে যা আছে তাই সেভ হবে, মানে যা যা আছে সব চলে আসবে, দরকার নেই এটা। সো নাও দেখি কোথায় সেভ বলে, এই যে দেখেন, দেখছেন ইন্ডিভিজুয়াল ওইটা সেভ হয়েছে না? বুঝছেন বিষয়টা? পারবে না সেভ করতে? তাহলে আমরা মনে হয় একটু ব্রেকে যাওয়া উচিত। তো 40 বাজে, তাহলে আমরা ব্রেকে যাই, ব্রেকের পরে আবার ইনশাল্লাহ ফিরবো। ওকে, তাহলে আমরা আমাদের যেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেখানে আশা করি কারো কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা কিভাবে শেপ বা কিভাবে হচ্ছে এখানে কাজ করবেন, বেসিক স্টেপটা একটু শেখার চেষ্টা করি। তাহলে এগুলো বাদ দিব, কেমনে দিব বলেন? কিভাবে সিলেক্ট করব? ডকুমেন্ট বা এখানে যেতে পারে, তাই না? আর্টবোর্ড টুলস শিফট প্লাস ও, এটা সংক্ষেপ শর্টকাট। এখানে গিয়ে যেটা আমার লাগবে, যেমন এটা লাগবে, সিলেক্ট করে কি এখানে ডিলিট। ওকে, এবার এটার সাইজ কি চেঞ্জ করা যাবে? উপরে খেয়াল করছেন উইথ ডব্লিউ আর এইচ হাইট, এইখানে যদি আমি দিয়ে দেই 8 ইঞ্চি, তাহলে IN 5 ইঞ্চি P5 IN, তাহলে কি রিসাইজ হয়েছে? ওকে, একটু খেয়াল করেন আরিয়ান ভাই, এইখানে দেখেন আমরা ফটোশপে কোনো এলিমেন্ট মুভ করার জন্য মুভ টুলস ব্যবহার করতাম, তাই না? এই টুলসটার জাস্ট নামটা চেঞ্জ হয়েছে, কাজ একই, তার নাম হচ্ছে সিলেকশন টুলস। কি টুলস? এই দেখেন অ্যানিমেশনটা, বুঝতে কি পারতেছেন? তাহলে ফটোশপের মুভ টুলসের কাজ এখানে কে করবে? অন্য কোনো কাজ নাই, জাস্ট সিলেক্ট করবে। এখানে লেয়ার কিন্তু নাই, এই যে দেখেন আমি একটা 4টা শেপ তৈরি করছিলাম, লেয়ার নিছিলাম না, তাহলে লেয়ার যদি না থাকে লেয়ার সিলেক্ট হচ্ছে না, তাহলে এখানে কি হবে? অবজেক্ট সিলেক্ট হবে, ওই অবজেক্টটাকে মুভ করবেন। ক্লিয়ার? সো তাহলে এখানে সিলেকশন টুলের কাজ অন্য কেউ করবে, বললেই তো। সিলেকশন টুলসের কাজ কি করবে? মানে স্যার যে আমরা একটা অবজেক্ট সিলেক্ট করে ওটা মানে ব্যাকগ্রাউন্ডের উপরে ফেলতাম, এটা কি সিলেকশন টুলসের কাজ? মানে স্যার কিসের কাজ ছিল এটা? রিলেট করেন আমরা রিলেট করেন। ফটোশপে মুভ টুলসের কাজ কি ছিল? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা? না স্যার, ওইটা না তো স্যার, আমি বললাম সিলেকশন টুল ছিল না একটা, হ্যাঁ ওইটা দিয়ে সিলেক্ট করে তারপরে স্যার ওই যে না ওইটা আলাদা, ওইটা বুঝছি। পেন টুল দিয়ে যখন কাজ করতাম তখন একটা সিলেকশন ছিল, এটা ওইটা হচ্ছে আপনার পেন টুলের যে পার্ট তৈরি করতাম সেই পার্টটাকে শুধু মুভ করার জন্য না সিলেকশন টুলস। আর এইখানে পুরো এলিমেন্ট, ছবি, শেপ, টেক্সট যা আছে সেইগুলো হচ্ছে মুভ করবে কি বুঝছেন? ওকে, তাহলে এখানে
আর্টবোর্ড মডিফাই করতে পারি ডকুমেন্ট থেকে, যদি ব্লিড না চাই এই যে ব্লিডটাকে নান করে দিতে পারি। আছে ব্লিড? না। এতটুকু বুঝেন, হ্যাঁ প্রথম ক্লাস তো, আস্তে আস্তে এগুলো আপনারা আরও অনেক ভালো জানবেন পারফেক্ট আকারে। তো প্রথম ক্লাসে তো এত বেশি জানার দরকার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, সো এখান থেকে আমরা শেপ মুভ টুপ যা আছে তা করতে পারবো। ফটোশপে শেপ তৈরি করছিলাম, সিলেকশন না। ফটোশপে 4 ধরনের টুল ছিল না, একটা সিলেকশন, একটা এডিট, একটা নেভিগেট, একটা হচ্ছে কি প্রথমটা ছিল নেভিগেট, যেটা দিয়ে মুভ করতাম, ওই যে জুম করতাম, এগুলো নেভিগেট টুলস বলতাম। এডিট ছিল ওই হিলিং টিলিং ব্রাশ ডজ ওগুলো দিয়ে এডিট করতাম। আর একটা ছিল সিলেকশন, আর একটা ছিল টাইপ বা টেক্সট। ওই সিলেকশন টুলসের মধ্যে সিলেক্ট নিয়ে কাজ করতাম না, কিন্তু শেপ টুলস কিন্তু আরেকটা ছিল না, শেপ। এইখানে সেই টুলসটা আছে, দেখেন তো আছে। দেখা যায়? ওই যে টিপ নিছে। হ্যাঁ, একটু মাউসটা একটু চেপে ধরবো, এই যে এই ক্লিকটা করে একটু চেপে ধরবো। এই জিনিসটাই ছিল না। এইখানে যা আছে দেখেন তো, খালি একটা টুলস বেশি আছে, ওই যে এটা, ওই যে ফ্ল্যার ফ্ল্যার। ফ্ল্যার টুল। আমরা গুগল থেকে সার্চ দিয়ে আনছিলাম, মনে আছে? গুগল থেকে সার্চ দিয়ে আনছিলাম না, এখানে সেটা অটো আছে, আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে হবে। লেন্স ফ্ল্যার বাকি যা আছে সব আছে কিনা দেখেন, পাইছিলেন ওখানে? তাহলে এখানে রেক্টেঙ্গেল নিলাম, আগের মতো ফটোশপ এই যে ড্র্যাগ করলাম, এইভাবে করছিলাম না, জি। তৈরি হয়েছে। ডিলেট, এই ক্লিক করতেছি, মাউসের লেফট ক্লিক, এখানে দেখেন এমনি বসেন আপনি কনসেন্ট্রেট করতে হবে। তো এইখানে দেখেন মাপ দেওয়া যায়, যা যায় ওইটা আছে, হাই আছে। তা দিলাম 5 ইঞ্চি, সাপোজ আছে। 2 ইঞ্চি, ওই সাইজটা কি আসছে? আসছে। এখন আমি যদি আবার টান দিই তাহলে কিন্তু মুভ না হয়ে আমার শেপ তৈরি হচ্ছে না। তাহলে যদি আমি এইটাকে মুভ করি, প্রথমে যাব সিলেকশন টুলসে, এসে এইটার উপরে ক্লিক করবো, তাহলে ওইটা সিলেক্ট হলো, দেন মুভ করবো। বুঝে দেখি পারলাম? এইটা মুভ করব, ক্লিক করব, বুঝছি নাউল ভাই? তার মানে সিলেকশন টুলসের কাজ কি এখানে কঠিন আগের মতো না? এখন দেখেন আমরা ডি সিলেক্ট নামে একটা জিনিস করতাম না, কন্ট্রোল ডি। এইখানে কিন্তু ওই প্যারাটা নাই, দেখেন এখানে কিন্তু আছে ডি সিলেক্ট, কত বড় একটা শর্টকাট। কিন্তু এইখানে হচ্ছে মজার বিষয়, বাইরে ক্লিক করলে ডি সিলেক্ট, দেখেন অনেক কাজ করতে ইজি হবে এখানে। আমি কি লেয়ার নিছি? না। তারপরে কি ইন্ডিভিজুয়াল মুভ করতে পারতেছি? হ্যাঁ, তিনটে কাজ করতেছে আমরা। তাহলে কি 10 মিনিট। লেয়ারের প্যারাটা একটু কমলো, কিন্তু লেয়ার নেওয়া যায়। উইন্ডো আছে, দেখেন লেয়ার, তার মানে এখানে ওপেন আছে, এই যে এইখানে দেখেন তো, নিচে পাইছে? দেখা যায় এই যে প্লাস, দেখা যায় এই যে লেয়ার লেয়ার লেয়ার, ওই লেয়ার সিলেক্ট রেখে যদি শেপ তৈরি করি, চলে গিয়ে আসছে না, আসেন ওই লেয়ারে। কিন্তু ওই লেয়ারে থাকা অবস্থায় এটা মুভ করি, আর এই দুইটা এক লেয়ারে, তাও মুভ করা যায়। তাহলে না নিয়ে কি কাজ করা যায়? না নিয়ে কি যায় না? যায়। ওইটা হচ্ছে একটা লেয়ারের মধ্যে অনেকগুলো পাথ হচ্ছে, কোনো সমস্যা নাই। তো এইটাকে আবার আপনি যদি চান, ধরেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, তিনটা এই সিলেক্ট করে ডিলিট। তো এইটাকে আমরা এখান থেকে লেয়ারের সিকোয়েন্স করে ভেঙে নিতে পারি। লেয়ারের সিকোয়েন্স এই ভাঙলো, এই দেখেন লেয়ার 1 লেয়ার 2 হয়ে গেছে। তার আগে দেখেন এটা কিন্তু এই যে রেক্টেঙ্গেল আছে না, যখন এটাকে সিলেক্ট করে আমরা এখানে গিয়ে এটাকে সিলেক্ট করে এইখান থেকে রিলিজ টু লেয়ার করে দিলাম, লেয়ারে কনভার্ট হয়েছে। জি। দুইটাকে সিলেক্ট করে জাস্ট এক স্টেপ এটাকে নিচে নামাই দিলেই দেখেন 3টা লেয়ার হয়ে গেছে। লেয়ার না থাকলেও লেয়ার করা যাবে, আবার লেয়ার না নিয়েও কাজ করা যাবে। খুব বেশি তো মনে হয় না জটিল বিষয়টা। তার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, লেয়ার না নিয়ে যদি কাজ করা যায়, তাহলে আপাতত লেয়ার না নিয়েও করতে পারতেছেন, করেন, কোনো সমস্যা নেই। বুঝছেন? তাহলে এখান থেকে এটা আমরা তৈরি করতে পারবো না। পারবো। এবার রাউন্ডেড, সো রাউন্ডেডের ওই যে 4-5টা একটু কর্নার, তাই না? জি। আর যদি সাইজ লাগে মাউসের লেফট ক্লিক, এই যে সাইজ, আর এই হচ্ছে ওই যে কর্নারের বাঁকার রেডিয়াসটা। মজার একটা জিনিস শিখাবো আজকে, কোথাও শিখাবেন এটা দেখাবো। ইলিপস আছে আগের মতো না, জি। কিন্তু এইটা ইলিপস না, এটা ইলিপস ওভাল। অবাক।
মানে বৃত্ত না আসলে মানে সহজ কথায়। তাহলে বৃত্তকে বৃত্ত বানাইতে হইলে কি যেন করতে হবে? শিফট ধরলে কি সেন্টার ঠিক থাকবে নাকি একটা কর্নার? আর শিফট অল্টার ধরলে ফটোশপে মনে আছে না, এরা বলতেছে পারে, তারপর আপনি পারেন না, তাহলে এদের সাথে তাল মিলান। কি ধরলে হচ্ছে সেন্টার ঠিক থাকবে? শিফট অল্টার। কি ধরলে? আর শিফট ধরলে মানে একটা কর্নার, ওই দেখেন ওই যে ওই কর্নার থেকে এই দিকে চলে আসতেছে না, আর অল্টার ধরলে কি ওই কর্নার থাকে নাকি ওই যে একটা সেন্টার? তাহলে শিফট অল্টার হচ্ছে আর শিফট কর্নার। ওকে, আর একই কাজ এই যে মাউসে লেফট ক্লিক করে মান দিতে পারবেন। এটা হচ্ছে কি পলিগন, 6টা পয়েন্ট না? মাউসে লেফট ক্লিক করে পয়েন্ট নেওয়া যায়, সাইজ নেওয়া যায়। এটা হচ্ছে স্টার, কি টুল? 5টা পয়েন্ট আছে, মাউসে লেফট ক্লিক করে কি পয়েন্ট নেওয়া যায়? লেফট ক্লিক তো বুঝতে পারছেন, এই যে এটা। তারপর হচ্ছে ফ্ল্যাট টুলস, এই যে ফ্ল্যাট টুলস, বুঝতে পারছেন? এখন এইটা এইভাবে খালি চোখে আপনাদের হয়তো বা দেখতে ভালো লাগবে না, আমি একটু জাস্ট বোঝাচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন পরে হবে। আমি জাস্ট এখান থেকে একটু জাস্ট একটা বিষয় দেখাচ্ছি। তাই এইটা এখানে দেখতে ভালো লাগতেছে না, যখন এটাকে এটার উপরে নিয়ে আসবো তখন দেখেন একটা লাইটের মতো কাজ করে, এই যে দেখছেন, আচ্ছা এটা কালার আমি একটু অন্য কিছু করে দিই, এই যে এখন বোঝা যায়, বোঝা যায়, বুঝছেন বিষয়টা? আচ্ছা, এইটার আবার একটা মজার কাহিনী, যখন মন ভালো থাকবে না তখন এটা নিয়ে একটু দুষ্টমি করবেন। মাউসে লেফট ক্লিক করছি কিন্তু, হ্যাঁ, প্রিভিউ অন রাখা এখানে ডায়ামিটার এগুলো বাড়ায় দেখবেন, এই যে সৌরজগতের মতো কাজ করে, ঠিক আছে? মানে কতগুলো থাকবে, কিভাবে থাকবে, সাইজ টাইজ ক্যাপাসিটি, এগুলো আপনারা এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। বাট এক্স্যাক্টলি কী কী কাজে লাগে এটা যদি বলতে বা আইডেন্টিফাই করতে বলেন, তাহলে ওই যে ফ্লায়ার টাইপের ইফেক্টের কাজে ব্যাপার বেশি করতে হবে। বুঝছেন বিষয়টা? সৌরজগৎ না? কাজ আছে, ওই যে লেন্সের ব্যবহার আমি দেখাই দিব, এটার একটা রিজন আছে, প্রিন্টের ক্ষেত্রে রিজন আছে। বুঝছেন বিষয়টা? আচ্ছা, তো এখন এইখানে আমার একটু খেয়াল করেন তো, ট্রায়াঙ্গেল আছে? সবাই বলেন তো এখানে ট্রায়াঙ্গেল আছে? তাহলে ট্রায়াঙ্গেল বানাবেন কি দিয়ে? ট্রায়াঙ্গেল হবে। তো এক্স্যাক্টলি ট্রায়াঙ্গেল ওটা দিয়ে না, আমরা বানাবো পলিগন দিয়ে পলিগন এরিয়াটা কমা দিলেই হবে, কমাই গেল। যেহেতু আপনি ওখানে দেখাচ্ছিলেন বাড়ানো কমানো, এই যে 3টা যদি দিয়ে দিই তাহলে, কিন্তু এটা দিয়ে হচ্ছে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই, ঠিক আছে? ওয়েট আসতেছি, বললাম না একটা জিনিস দেখো, ওয়েট সবই যাবে। আপনি যে জিনিস জানেন সেই জিনিস আমি জানি, কিন্তু কখন ওইটা ডেলিভারি দিতে হবে সেটা আমার বুঝতে হবে। কিন্তু আপনি ওই যে আগে দেখছেন ওদিক ওদিক, কিন্তু এরা তো আর জানে না সেগুলো, এই জন্য। না না না, ঠিক আছে, না ঠিক আছে, আমি তো ড্রাইভিং শিখতেছি, আর ড্রাইভিং শিখে সব কিছু শিখে এখন তো পুরো আমার দিকে না, আমি বুঝবো না। না ঠিক আছে, সমস্যা নেই। দেখেন তাহলে এইখান থেকে আমরা কিছু ব্যাপার আছে কন্ট্রোল করতে পারি, যেমন এখানে পয়েন্ট আছে 5টা, যদি নেই 10টা চলে আসে না? বুঝছেন বিষয়টা? ওকে, তাহলে আমরা মাপ দিতে পারবো, তারপর হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি বানাইতে হবে, তাই না? এইবার ওই ভদ্রলোক যেটা বলছে সেইভাবে বানাতে হবে, একটা শর্টকাট আছে। তো শর্টকাটটা এই টুলসগুলোর ক্ষেত্রে না, ঠিক আছে? এই টুলসগুলোর ক্ষেত্রে না। তো এটা হচ্ছে রাউন্ড কর্নার, এই যে রাউন্ড কর্নার, ডিরেক্ট এই সিলেকশন টুলসে গেলে দেখেন চারপাশে একটা ছোট পয়েন্ট আসে না? এই এটা মনে ফটোশপে ছিল, ছিল, এই যেটা ধরে এইভাবে টান দিলে কি হচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে না? এটা করতে হবে, এটার একটা মশলা আছে, এটা পরে বলবো। এই রাউন্ড করলে আবার একটা মশলা আছে এই টুলস দিয়ে। তো এটা হচ্ছে রাউন্ড আগেই থাকে, আর এটা চাইলে পরবর্তীতে করে নিতে পারবেন। তো এটা বৃত্ত, তো এটা দিয়ে আমরা কি বানাইতে পারি? পলিগন এবং ট্রায়াঙ্গেল আরও বানাইতে পারবো এদিক সেদিক। এটা দিয়ে আমরা চাইলে 4টা করে দিলে রম্বস বা ওই রকম কিছু চলে আসবে, তাই না? আয়তক্ষেত্র। এইবার স্টার্ট দিয়ে তো পারলাম। এখন এই টুলসটা থাকা অবস্থায়
এটা 4টা আছে, হ্যাঁ। এটা কিন্তু মাউস দিয়ে আমি এই যে ধরে রাখছি, কিন্তু ছাড়ি নাই, মাউস চেপে ধরে রাখছি কিন্তু, হ্যাঁ। তো মাউস চেপে ধরে রাখা অবস্থায় এক হাত দিয়ে ধরে রাখবো, আর এক হাত দিয়ে এই যে কিবোর্ডের আপ ডাউন অ্যারো আছে না, আচ্ছা আচ্ছা তো আপ অ্যারো প্রেস করি, খেয়াল করবেন কি হয়, বাড়ে না কমে? আর ডাউন অ্যারো প্রেস করলে করতেছে দুইটার পর তো সেই 3টা পয়েন্টের পর তো শেপ থাকে না, তখন কি হয়, লাইন। তাইলে এইভাবেও নিতে পারি, মান দিয়েও নিতে পারি, তাই না? মাউস লেফট ক্লিক করে 3 দিয়ে দিতে পারি। কিন্তু আপনার যদি মনে হয় যে এইভাবে নিতে পারেন, চাইলে এভাবে নিতে পারেন। প্রফেশনালি কোনটা বেস্ট হয়? প্রফেশনালি মান দিয়ে, এগুলো হচ্ছে শর্টকাট বানাই নিছি আমরা আচ্ছা কাজ করতে করতে কিবোর্ড দিয়ে, কিন্তু প্রফেশনাল ওইটা। মান কি যে কয়টা আপনি দিবেন? যখন কাজ করবেন তখন লিখিতে থাকবে, মাউসে লেফট ক্লিক করে ওখান থেকে 6টা পয়েন্ট নিয়ে আপনি কাজ করেন। এভাবে বলবে না মাউস এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে আপ অ্যারো ডাউন অ্যারো দেন, এটা চুরি। আরেকটা চুরি এখন দেখাই দিব। এনিওয়ে, সো তাহলে এভাবে পারবেন না বাড়াইতে? জি ওকে, তাহলে এক হাত ধরে রাখবেন, মাউস দিয়ে কিন্তু চেপে ধরে রাখতে হবে না? গেল না এটা? তো এটা দিয়ে হচ্ছে যে 5টা পয়েন্ট যদি এরকম থাকে, হ্যাঁ। তাহলে আপ অ্যারো দিলে দেখেন চেপে ধরে রাখতেছে, আপ অ্যারো দিলে কি হয়, বাড়ে। আরে ডাউন অ্যারো দিলে ডিজাইনটা কোন পাবে স্টার বুঝছেন? এই হচ্ছে সোনালী ব্যাংকের লোগো তো থাকে, এটা হচ্ছে কোনো সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকে আছে ঠিক আছে আরেকটু চেকন আছে, Circle আছে। সার্কেল আছে। সার্কেল আছে তো তাহলে ধরে রেখে এরকম যদি বাড়ান তাহলে বাড়বে, কমান, হ্যাঁ। সূর্যমুখী ফুল, সূর্যমুখী টাইপের আরও আছে, প্রোডাক্ট নোটারি পাবলিকেশনের আরও আছে, দেখাবো এটা কেন। মানে আমরা আস্তে আস্তে লোগো দিয়ে যাইতেছি হ্যাঁ হ্যাঁ। তো দেখেন এই যে কাটাগুলো, এখন তো আমরা কাটার পরিমাণ বাড়াচ্ছি আপ ডাউন দিয়ে, নাকি? জি আপ ডাউন দিলে কি কাটার পরিমাণ বাড়ে না? হ্যাঁ কিন্তু কাটাটা কত লম্বা আছে সেটা কিন্তু কমে না, বাড়ে না। লম্বাটা কমে বাড়ে, না পরিমাণটা বাড়বে। তো লম্বাটা এই যে মাউসে লেফট ক্লিক করলে দেখেন রেডিয়াস 1 রেডিয়াস 2, এটাই হচ্ছে এই লম্বা, এখান থেকে এখানে দূরত্ব, হ্যাঁ। কিন্তু কতটুকুতে কত মান দিলে কতটুকু আসবে সেটা কিন্তু আমি জানতে পারতেছি না, যে এত বড় একটা শেপ নিলাম সেইখানে হচ্ছে আমার কতটুকু রেডিয়াস দিলে ঠিক হবে, এটা জানা সম্ভব না। তো এইটার হচ্ছে সলিউশন, দেখেন এটা সলিউশন কি আরেন ভাই? ক্লিক করতে হবে পয়েন্টে যায় না, আপ ডাউন অ্যারো তো Select দিচ্ছে, করে, হ্যাঁ। select করে। সেটা দিয়ে কি বাড়ে, কাটার পরিমাণ বাড়ে। কিন্তু এই ধরে রাখা অবস্থায় যদি কাটার হাইট কমানো বাড়ানো লাগে তাহলে কিবোর্ড থেকে একটা শর্টকাট ধরবেন। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল, কি ধরলাম, কন্ট্রোল ধরে মাউসটা ধাক্কা দেব, কাটার পরিমাণ বাড়ে, এই কাটার পরিমাণ কমে। এইটাই হচ্ছে ওই যে নোটারি পাবলিকেশন দেখেন, 30% অফার স্টিকার দেখেন না। তাহলে এখান থেকে প্রথম হচ্ছে কাটা বাড়াবো, এই অবস্থায় থাকবে আপনাদের, তাই না? জি তাহলে আপ ডাউন অ্যারো দিয়ে কি করবেন, কাটা বাড়বে। আর কন্ট্রোল ধরে, আরিফ ভাই বুঝতে পারতেছেন? কিন্তু আমি কিন্তু মাউস ছাড়ি না, মাউস ছাড়ছি। তাহলে কন্ট্রোল ধরে মাউসটাকে যে সামনে পেছনে, সামনে পেছনে, ঠিক আছে? হ্যাঁ মাউসই করতেছি। মানে কন্ট্রোল ধরছে ধরে মাউস এরকম করতে হবে। মাউসটা ধরে রাখা অবস্থায় হ্যাঁ। এই যে সামনে পেছনে, কিন্তু বুঝতে পারছেন? ধরে আছে। ধরে রাখছি, বোঝা গেছে না বিষয়টা? এখন ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে যদি আমি এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে যদি এই পয়েন্টগুলোকে একটু মিনিমাল এরকম রাউন্ড করে দিই, একটু সুন্দর হয়ে গেল। বুঝতে পারছেন? এখন এটারে আমি জাস্ট কাজ করতেছি না, এমনি দেখেছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সাপোজ এটাকে আমি একটু ছোট করে এইভাবে একটু ঘুরাই দিলাম, এটা ভিন্ন রকমের কিছু হয়ে গেল। এটা কাইন্ড অফ ডিজাইন এখানে জাস্ট আপনার কোনো ডিফিকাল্ট কিছু নেই, এখানে জাস্ট আপনি কাজ করবেন মাথাটা। বুঝতে পারলাম না? তাহলে এখান থেকে কি শেপ তৈরি করা যাবে? যাবে। এবারে যে কালারগুলো আসতেছিল, কালারগুলো মনে আছে কিনা? ফিল স্ট্রোক মনে আছে? ফিল মানে কি, ভিতরের কালার না বাইরের কালার? ফিল্মের ভেতরে স্ট্রোক মানে স্ট্রোকের বর্ডার, বাইরে, তাই না? হ্যাঁ তো এইখানে দেখেন এইটার 3টা অপশন আছে, একটা হচ্ছে সলিড কালার, একটা গ্রেডিয়েন্ট, একটা নান। মনে আছে সবার? জি গ্রেডিয়েন্ট মানে কি, সলিড না একাধিক? তাহলে এই যে এখানে আছে সেটা, এই যে গ্রেডিয়েন্ট, এই দেখেন গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টের বাকেট ক্লিক করে এই যে কালার দিচ্ছি, মনে আছে? আছে?
আর যদি আরও লাগে এইখানে ক্লিক করব, তৈরি হবে, মনে আছে না? এক্সট্রা কালার অ্যাড করা যাবে। চলে আসছে না? এই হচ্ছে সেই অ্যাঙ্গেল, অপাসিটি, লোকেশন সব আছে। এই হচ্ছে রিভার্স, ঘুরে যায় না? আর এইখানে টাইপ আসলে ব্যাকডেটের মাত্র দুইটা আছে, একটা লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল। আরো তো ওখানে যে অনেক ছিল অনেক ছিল, এখানে নাই। আর এইখানে আপডেট হিসেবে নতুন একটা গ্রেডিয়েন্ট আছে যেটার নাম ফ্রি ফর্ম। এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা ইন্টারেস্টিং একটা বিষয়। ওকে, সো ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা যেটা করে, 4টা পয়েন্ট দিয়ে দিয়েছে, চাইলে আরও কিছু পয়েন্ট তৈরি করে। এখন এই ইন্ডিভিজুয়াল জায়গায় আপনি যদি কালার চান, সেই কালারটা দিতে হবে। এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা সাবির ভাই? ওই যে আমি বলছিলাম ওইখানে আরো অনেক ব্যাকগ্রাউন্ডে থাকেন আরো সুন্দর সুন্দর এরকম, এইটা সেটা মিলে না। হ্যাঁ রাইট, ওইটা কিন্তু ফটোশপ দিয়ে ওইটা মিলানো অনেক সময় সম্ভব হয় না। ফিল করছেন যে না আমি এটা তো পারতেছি না, কিন্তু ওইটা কোনটা দিয়ে তৈরি ওইটা তো আর আপনি জানেন না। তো এখন বুঝছেন বিষয়টা? এখন আপনি আপনার মতো করে এই যে এখানে ইলাস্ট্রেটরের অপশন অনেক বেশি। এই পাশে এটা আরও অ্যাকুরেট করার জন্য গ্রেডিয়েন্টের সাথে মেশ গ্রেডিয়েন্ট নামে আর একটা জিনিস, সেটাও শিখবো আমরা, তখন দেখবেন আরও পারফেক্ট কাজ করতে হবে। বাট আপাতত ফ্রি ট্রান্সফর্মটা যেটা বুঝাইলাম গ্রেডিয়েন্টের, সেটা কি বুঝতে পারলেন? আচ্ছা, যদি কালার না চাই তাহলে এই যে নান, মনে আছে না? নান মানে কোনো কালারই না। হ্যাঁ, তাহলে স্ট্রোকটা যদি উপরে আনি তাহলে স্ট্রোকে কালার দিলে এই যে স্ট্রোক চলে আসছে না? আর এটার মান বাড়ানোর জন্য কন্ট্রোল প্যানেলে দেখেন তো স্ট্রোক লেখা আছে, তার পাশে মান আছে, দেখেন তো এখানে বাড়াচ্ছি, বাড়তেছে বাড়তেছে, খেয়াল করছেন? আচ্ছা, তারপর দেখেন তো এখানে স্ট্রোক লেখা আছে, স্ট্রোকে ক্লিক করলে আর একটা অপশন আসে, খেয়াল করছেন? আসে না? এই অপশনটা আজকে দেখবো না, বলে নিলাম, নাইলে হচ্ছে আরিয়ান ভাই বলবে স্যার ওইটা তো ক্লিক করলে একটা অপশন আসে। সো এই অপশনটা আজকে দেখবো না, আমরা কালকে দেখবো, অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে না, নেব না। তো এই জিনিসগুলো কি বুঝলাম? এইটা তৈরি করা কি বুঝলাম? হ্যাঁ, তাহলে এটা তৈরি করে এখান থেকে আমরা কালার দিয়ে কি কাজ করতে পারবো? ওকে, জি জি শিওর, করেন। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের যে টপিক ছিল মোটামুটি বুঝতে পারছি, তাই না? এখন আজকের এই পর্যন্ত আসার পরে আপনারা একটু কম্পেয়ার করেন ডিজাইন কোনটায় বেশি হেল্প হবে বা ইজি হবে। ডিজাইন কোন সফটওয়্যারে হেল্প হবে বেশি? বুঝতে পারতেছেন না? কেন করবেন সেটাও তো বুঝতে পারলেন। তাহলে দেখেন আপনারা কিন্তু স্পেসিফাই করে ফেলছেন যে আমার কোন কাজের জন্য আমি এখন কোনটা ইউজ করবো। ওকে, তো এখন আপনাদের বাসায় কাজ হচ্ছে ইউটিউব বা গুগল সার্চ করা, এর মানে যা পারেন না সেটা নিয়ে মাথা কামানো না। আর আপনি যদি আমার বলেন স্যার এইটা কেমনে বানাইছে আমার এখনই বানায় দেন, সেটা আপনার জন্য একটু কষ্টকর হবে, দরকার না, যেটা রিলেটেড। সো আমি এখানে কিছু স্যাম্পল ইমেজ নিছি, দেখেন এরকম ইমেজ যদি মনে হয় এই বডি না বানাইতে বলা ঠিক দরকার নেই, বাট এইটা এরকম 3 কোণাওয়ালা শেপ কি পাবেন? পাবে। বৃত্ত কি বানানো যাবে? আর এইটা স্ট্রোক আছে আর ইয়ে আছে, ফিল আছে না? যদি ফিলটা হচ্ছে সাদা দেন, স্ট্রোক কালারটা এটা দেন, হবে না? এটাও ট্রায়াঙ্গেল না ছোট কালারের, এটাও ছোট ট্রায়াঙ্গেল না? এখন এইটা যদি বানান তারপর ছোট করা কি যায় না? এই দেখেন ট্রায়াঙ্গেল পয়েন্ট থাকবে কয়টা? আসছে, তাই না? কালার দিলাম, এটাই দিলাম। তা এখন এটাই অবস্থায় আছে, এটাকে জাস্ট সিলেকশন টুলসে গিয়ে এটাকে ক্লিক করলে দেখেন শিফট অল্টার দিলে আবার আগের মতো বড় হয়, এই যে রোটেট করা যায়। কিন্তু এখানে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হয়, আবার এন্টার দিয়ে এই পারাটা কিন্তু এখানে নাই। ইজি না আনামুল ভাই? কি ইজি? তাইলে হচ্ছে আমাদের ট্রান্সফর্মের সেই শর্টকাট কন্ট্রোল টি, প্যারা নাই, এন্টার প্যারা নাই, বাইরে ক্লিক ডিসিলেট, আবার ক্লিক সিলেক্ট, শিফট অল্টার ধরে ছোট করো, ছোট ইচ্ছা মতো হয়, বড় করো বড় ইচ্ছা।
তাহলে আমি যদি মাথাটার কথা চিন্তা করি, তৈরি করা যাবে মাথা, ওটা করা যাবে। যাবে। এটাও করা যায়, বাট এই যে এইটুকু আমরা হয়তো শিখি নাই, দরকার নাই তাহলে এইটুকু করার। কিন্তু আমরা শিখতে গিয়ে যদি মাথাটার মতো করে প্র্যাকটিস করি তাহলে কিছু একটা তো হচ্ছে, আচ্ছা। তাহলে এটা পারবো। আসেন এইটা, এইখান থেকে কোন শেপটা আমি পারবো না, এই অর্ধেক করা আমি শিখি নাই, এইটা পারবো কিনা। তার মধ্যে ওই ইয়ে নিয়েছে, ওই বৃত্ত তৈরি করতে পারবেন, জি স্যার, পারবো স্যার। এটা এটা পারবো স্যার। রাজীব ভাই বললেন এটা কিভাবে করবো। এটা প্রথমে আমি স্যার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আসুন। প্রথমে বৃত্ত নিলাম, এই তো। জি স্যার। তারপরে এই যে আইড্রপার আছে দেখছেন, আইড্রপার টুলসে গিয়ে যদি এখানে ক্লিক করি, এটা সিলেক্ট রাখতে হবে কিন্তু, জি স্যার। তাহলে কালারটা চলে আসছে না, চলে আসছে অটো। মজার বিষয় কিন্তু এখানে আরো। জি স্যার। এটা হয়ে গেল, হ্যাঁ বৃত্তটা হয়ে গেল। এবার এটা বানাবো কি দিয়া, স্যার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে স্যার একটা অফ করে দেবো স্যার, তাহলে স্যার পুরো এই- নিলাম রেক্টেঙ্গেল টুলস, শিফট অল্টটা ধরবো না, রেশিও ঠিক থাকবে না, হ্যাঁ স্যার। ধরলাম। আইড্রপার দিয়ে কালার দিলাম, তো কালারও আসলো। হ্যাঁ স্যার। এরপরে বলেন রাজীব ভাই, স্যার ওই, একটা স্যার মানে অফ করে দিব স্যার, একটা কর্নার অফ করে দেবো। হ্যাঁ স্যার। এখন এটা আপনাদের জন্য একটু প্যারা হবে প্রথম। তো এই প্যারাটা আমি একটা ছোট্ট টুলসের ব্যবহার না বলি, এখানে একটা টুলস আছে, এই টুলসটার নাম হচ্ছে ডিরেক্ট। এই টুলসটা হচ্ছে পুরো বডি, এইটা ডিরেক্ট, এটা নিয়ে আলোচনা করবো আগামী ক্লাসে বিস্তারিত। এই টুলসটায় ক্লিক করে জাস্ট এই পয়েন্টটা ক্লিক করবেন, যদি একটা পয়েন্ট নিয়ে, হ্যাঁ, তাহলে দেখেন বাকি তিনটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, খেয়াল করছেন। যখন সিলেকশন টুলসে যায় বাকিগুলো কি অ্যাক্টিভ না, হ্যাঁ স্যার। যখন ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে এই পয়েন্টটাকে ধরে টান দেবো তখন বাকিগুলো ডিঅ্যাক্টিভ। জি স্যার। বুঝছেন না বুঝেন না, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কি সহজ। জানে ভালো খাটাচ্ছে, কিন্তু অনেক আউটের দুশ্চিন্তা করে বলে মনে হয় যেন মনে হয়। হ্যাঁ, দরকার নেই এত কোনো। কনফিউজ প্রশ্ন করে না। ঠিক আছে, আসেন রাইট ট্র্যাকে, কিন্তু ওই দুশ্চিন্তা ফেলে দেন। জি স্যার, thank you। এখন এইটা তো নিচে, এটা নিচে না, এটা তো উপরে, হ্যাঁ, তো এটা নিচে দিব কিভাবে। ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ, অথবা আমরা লেয়ার প্যানেল ওপেন করতে পারি, করে এটা কোন লেয়ারের মধ্যে, ওটা প্যাচ লেগে যাবে। প্যাচ লেগে যাবে? আর এই লেয়ার করা। আচ্ছা তাহলে গেলাম না। ওই ব্রিং টু ওটা। হ্যাঁ, তাহলে রাইট ক্লিক, ফরম্যাট ট্রান্সফর্ম। Arrange। অ্যারেঞ্জ। এই দেখেন ব্রিং টু ফ্রন্ট মানে সবার উপরে চলে যাবে, সেন্ড টু ব্যাক সবার নিচে চলে যাবে। জি স্যার। আর এমন হইতে পারে যে দুইটার নিচে, তাহলে এই যে স্টেপ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে দুইটা, একটা নিচে স্টেপ স্টেপ স্টেপ, আর একবারে নিচে সেন্ড টু ব্যাক, একবার উপরে ব্রিং টু ফ্রন্ট। তাহলে এখানে ব্যাক দিবেন, এটারে সবার নিচে চলে যাবে না, জি স্যার। তা রাইট ক্লিক, যেটাকে সিলেক্ট করলাম সেটাকে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু, গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এখন এইটাকে সিলেক্ট রাখা অবস্থায় শিফট ধরে একটু ছোট করা যায় না, জি স্যার। এই ছোট হয় না, এটার কারণ আছে। এই কারণটা হচ্ছে দেখো এই টপিকস চলে আসে এখানে, স্কেল করলে এটা হবে। এই কেন স্কেল করলাম এটার একটা রিজন আছে। আচ্ছা রিজনটা বলেই দিই, এই যে ওর যে রেডিয়াসটা না, হ্যাঁ স্যার। এই রেডিয়াসটা যখন ছোট করব তখন রেশিও যদি মেনটেন না করি ওই বড়টাই ধরে রাখতেছে, তো যখন ছোট জায়গা তখন তো ওই বড়টা থাকবে না, মানে ওর যে ছোট জায়গার মধ্যে বড় কার্ভটা নিতে পারতেছে না। তো এই জন্য যখন আমরা ছোট করব তখন যেন এই রেডিয়াসটাও প্রপোর্শন মেনে ছোট হতে থাকে, মানে পুরো রেডিয়াসটা তো ছোট হয়। ছোট, রাইট, এক্স্যাক্টলি, মানে ওই মানে পুরোটাই দিয়ে ছোট হচ্ছে। হ্যাঁ আর আগে হচ্ছে কি, আগে করতাম তখন একটা বুঝতে side পারতাম নিয়ে না। রাইট। এই জন্য ট্রান্সফর্মে গেলে এই যে দেখেন লেখা আছে স্কেল কর্নার, এখানে ক্লিক করে যদি রাখি তাহলে এবার এটা যখন ছোট করবো রেশিও অনুযায়ী ও ছোট হতে থাকবে। হ্যাঁ হ্যাঁ স্যার। আর না দিলে স্যার একটা সাইডে ছোট করবো স্যার। তো এখন দেখেন তো এটা কি হলো না, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এটা পারলেন, এটা পারবেন, জি স্যার। 1 2 3টে শেপ স্ট্রোক আছে। হ্যাঁ, বা স্ট্রোক দিতে পারে। স্ট্রোক দিয়ে করা হবে। স্ট্রোক কালারতে হ্যাঁ, এটা একটা কালো দিলেন, ফিল কালো, স্ট্রোকটা বড়, পরে কপি দিয়ে করে আবার নতুন আর একটা দিলেন, পারবেন না। এটা যদি হচ্ছে আপনার রেক্টেঙ্গেল হয় একটু নিচে নামিয়ে দিলে হবে না, তাহলে এটা পারলেন। দেখেন এখান থেকে যা পারবেন ট্রাই করবেন, শিখবেন। এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে কোথায় ব্যবহার হয় বলেন তো, এইটা বলতে পারেন যে এই সব শেপ কোথায় ব্যবহার হয় বলেন। নকশা বানানোর জন্য স্যার। আপনারা বেড সিট দেখছেন, হ্যাঁ স্যার। অনেক শার্ট আছে না, ওই হ্যাঁ বেশ, বিছানার চাদর অথবা হচ্ছে পর্দা, ওইটাই আমাদের
স্যার পড়া বসে যে স্যার Skype এগুলো আমরা বেশি ব্যবহার করি। আমি দিয়ে দেবো। এই ছবিটাই দিয়ে দেবো। আর এই যে আরো কিছু যেটা দিয়ে দেবো? সেটাই practice করি। হ্যাঁ, তাহলে এই যে যে জিনিসগুলো আছে প্র্যাকটিসে আপনার আসবে বলে, কভার হবে বলে মনে করছেন, সেগুলো প্র্যাকটিস করুন, আমরা try করবো। বুঝছেন? তাহলে গেল এটা, এলো এটা, আর হচ্ছে এটা। এই সাত দেওয়া, এই সাত এইভাবে না বানিয়ে এইভাবেও ট্রাই করতে পারি। ট্রায়াঙ্গেল পারবো না, লম্বা শেপটা পারবো না। হ্যাঁ। এখানে বৃত্ত কয়টা? 1 2, তিনটা। দরকার নাই এটা। না লাইন আছে, লাইন দিয়ে দেবো। লাইন পারবেন না, এই যে লাইন, যদি একটু যেহেতু ফটোশপ পারেন, এই যে লাইন লাইনটা হ্যাঁ। তাই না? লাইন। এখানে লাইন আছে, এই যে শিফট ধরে দিলি লাইন। আর লাইনের কালার কত থাকবে? ফিল এন্ড স্ট্রোকে। আমাদের স্ট্রোকে স্যার। লাইন মানে স্ট্রোক, স্ট্রোকেই কালার থাকবে, ফিল বলতে এখানে কোনো কথা নাই, ঠিক আছে? গিয়েছিল মানে আমার সাথে কে গেছিল? কে গেছিল মিতে? কেন এটা কনফিউশন ছিল? হ্যাঁ। লাইন মানে স্ট্রোক, লাইনে ফিলের কালার আসবে না, হ্যাঁ। লাইনে স্ট্রোক, লাইনে এই দেখেন ফিলে কালার দিচ্ছি, কি অবস্থা হয়েছে দেখছেন? নাই ফিলই নেই ভাই, এটা তো লাইনই। লাইন, লাইন মানে স্ট্রোক। ওকে, আচ্ছা, তাইলে হচ্ছে এটা আমরা চেষ্টা করলে পারলাম। এগুলো হ্যাঁ এটা তো বলবেন। এটা পারবো না, বাদ দিব। এটা কিন্তু পারবো, হ্যাঁ। চারটা স্টারের 4টা পয়েন্ট দিয়ে চাইলে পারবো। স্টারের 4টা পয়েন্ট করবো আগে, 5টা আছে না, 4টা করবো করে ওই যে কন্ট্রোল ধরে, এই যে দেখেন, দেখছেন? মাউস নাড়াচাড়া। হ্যাঁ, মাউস নাড়াচাড়া। তাহলে এবার দেখেন তো ওইটার মতো অনেকটা হয়েছে না? না এটা ভালো খেলাধুলা করা যায়। হ্যাঁ, এখন দেখেন এই যে জিনিসগুলো পারবেন কিনা দেখেন। যা পারবো তাই আমরা করব, বুঝছেন? এবার আমি প্রফেশনাল একটা ছবি দেবো, একটা না দুইটা ছবি দেবো, ওইখানে যেভাবে আছে সেটাও ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে আজকের ক্লাসটা পুরো কভার করবো। আচ্ছা। তাহলে এই ছবিগুলো আমি দেওয়ার চেষ্টা করবো, এগুলো না দিলে তো আমার কাছে যা আছে সেগুলো দিবই। আর আপনারা একটু গুগল করবেন, নিজেদের নলেজ আছে, কারণ আমি যদি দিয়ে দিই এক জায়গায় সবার নলেজটা সীমাবদ্ধ থাকবে। আর যদি একটু গুগল করেন তাহলে এই একই কাজ সবার ভিন্ন ভিন্ন জায়গা, থেকে আসবে। গুগলে কিভাবে সার্চ দিব ভাইয়া? ফ্ল্যাট শেপ ডিজাইন, ফ্ল্যাট শেপ ইলাস্ট্রেটর বা শেপ ডিজাইন ইন ইলাস্ট্রেটর, স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ দেবেন। ফ্ল্যাগশিপ কি দেখব? তবে আবার বলতেছি, যেটা আপনি পারবেন বলে মনে হবে সেটাই করবেন, এর বাইরে করার দরকার নেই। মাথা উড়ে যাবে। হ্যাঁ, গুগল থেকে, ইউটিউব থেকে হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার চ্যানেলেই হচ্ছে 100টার উপরে ভিডিওস, এই একটা সফটওয়্যারে ইন্ডিভিজুয়াল হেল্প নিতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে ঘোড়া ডেঙায় ঘাস খেতে গেলে ঝামেলা হয়। আপনি 1 নম্বর ক্লাসের কাজ যদি এখনই 3-4টা মিলিয়ে করতে যান তাহলে একটু বিপদ হবে নতুন হিসাবে। আবার আপনার জন্য আরও 2-4 জন বিপদে পড়বে। কেন? আরে স্যার তো ওইটা শিখায় না, উনি করলো কেমনে, নাকি আমি মিস করছি? এই পেস্টেজা লাগে গেছে তো। মনে করেন আমি আমার মন বিগিনার, এন্ড জসিম ভাই মনে হয় পুরো মনে করে ইয়ে করে রেখেছে, হাই কেমনে করলো ওটা বাপ রে বাপ। স্যার মনে হয় কিছু গ্যাপ রেখে গেছে বা কিছু। বিষয়টা এরকম না, উনাকে ফলো করার দরকার নেই, আমাকেই ফলো করেন। ওনার জ্ঞান আছে, উনি এক্সট্রা জায়গাতে নলেজ নিচ্ছে, করতেছে, এটা খারাপ না, কিন্তু আপনি ওনাকে না, আমাকে ফলো করেন। আমরা তো একটা গাইডলাইন ফলো করতেছি। হ্যাঁ। এখন মনে করেন স্যার ঠিক আছে? আলিম ভাই বিল্ডিং করে সারা হাই আলিম ভাই বিল্ডিং করলো। ঠিক আছে? গাইডলাইন দিচ্ছি, তো আমরা হ্যাঁ। গাইডলাইন ফলো করা উচিত। ওকে। আপনি তো কমপ্লিমেন্টারি যে ভাই করবো, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে কাভার করবো। বললাম না, শেষ করার পরে যদি ওনার নলেজে আপনার সাথে ম্যাচ না করে তখন বলবেন। এই যে এখন আমরা আস্তে আস্তে ইলাস্ট্রেটর শিখতেছি, এখন যখন পূর্ণাঙ্গ ডিজাইন করবেন ওনাদের সাথে ম্যাচ করা শুরু করতেছেন। তাহলে আশা করি বুঝছেন, পারবেন। তাহলে এই অবস্থায় রেখে আজকে ক্লাসটা অফ করতেছি, আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন টপিকস। হ্যাঁ, ওকে।